আজকে লাইভ ক্লাসে যারা কেবল জয়েন করছো এবং শুরুতেই সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। আমি অত্যন্ত ভালো আছি। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডক্টর তোফেল আহমেদ। আমাকে ডিএমসি ড্রিমার্স এর ফাউন্ডার বলতে পারো। ডিএমসি ড্রিমার্স শুরু করেছিলাম আমি, এবং আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। 2012 সালে আমি ভর্তি হয়েছিলাম, এবং 2012 সালে ভর্তি হয়ে আমার এইচএসসিও কিন্তু 2012। ও এবং আমার কলেজ ছিল হলো রাজুক উত্তরা মডেল কলেজ, এবং সেই সময় আমি রাজুক কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই। ওই বছর আমি ভর্তি পরীক্ষায় 5ম স্থান অধিকার করেছিলাম। তো সেটা মোটামুটি অনেক দিনের পুরনো অর্জন। এরপর ঢাকা মেডিকেল কলেজে আমি 5 বছর পড়ালেখা করি, সাথে 1 বছর ইন্টার্নশিপ শেষ করি। তারপর ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু যে ভর্তি পরীক্ষা 5ম হয়েছিল, আমার রোল নাম্বার ছিল 5। তো এইটুকু হলো আমার পরিচয়। পরবর্তীতে 2019 সালে আমি বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হই। পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিয়ে পরবর্তীতে আমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগে এখন চাকরি করছি। তো এইটুকু হলো আমার পরিচয়। আজকে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমি উত্তর দিব। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমরা চেষ্টা করবো ভর্তি পরীক্ষা রিলেটেড সবগুলোর আজকে উত্তর দেওয়ার। ঠিক আছে। মনিরুল বলেছে আলহামদুলিল্লাহ গোল্ডেন। আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি শুরুতেই জানতে চেয়েছিলাম একটু কমেন্ট করে জানাবা কিনা যে সবার পরীক্ষা কেমন হলো। আগামী 1 মিনিট একটু সবাই জানাবা কিনা যে পরীক্ষা কেমন হলো। যাদের খুবই ভালো হয়েছে তারা লিখবা গোল্ডেন, যাদের মোটামুটি ভালো হয়েছে তারা লিখবা A+, কারণ আশা করি A+ সবারই হবে। আর যাদের হয় নাই ভালো তারা লিখবা হলো ভাইয়া, তারা লিখো এ। এর চেয়ে খারাপ আসলে কারোই হবে না। এর চেয়ে খারাপ হওয়া সম্ভব এর চেয়ে খারাপ হওয়া কারো পক্ষেই সম্ভব না। ঠিক আছে। তারপরে 2-1 জনের দুর্ঘটনা ঘটতে পারে, তাদেরকে আমি বলবো যে আরেকবার ভবিষ্যতে আরেকবার চেষ্টা করার জন্য। আচ্ছা, আমিনা বলেছে ইনশাআল্লাহ A+-এর থেকেও বেশি হবে। মাহি বলেছে গোল্ডেন, ফ্যান্টাস্টিক। মুবাশশিরা মিমি শুরুতেই ও আসল প্রশ্নটা করে ফেলেছে, শর্ট সিলেবাস নাকি লং সিলেবাস, ফুল সিলেবাস। এইটাই তো আজকে আমরা উত্তর দিব। সেক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে কিছুক্ষণ থাকতে হবে। সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারছি না আমি। আমার মনে হয় একটু থাকাটাই ভালো হবে। ফারিহা নীরা বলেছে A+। নিতু বলেছে এ। কেন নিতু, কেন পরীক্ষা খারাপ হলো? তাকিয়া বলেছে A+। গোল্ডেন কেন হয় নাই? কেন তোমাদের গোল্ডেন হচ্ছে না? এমসিডি, ওর নামটা আমি জানি না, কিন্তু এমসিডি বলেছে ও ফাটাই দিয়ে আসছে আমাদের দোয়ায়। ফ্যান্টাস্টিক। ঠিক আছে। অহনা বলেছে সেকেন্ড টাইমার। ভাই আপনার পেইড ব্যাচের ক্লাসগুলো কবে থেকে শুরু হবে? তাসনিমা মেহেরিন এসে আমরা এই সপ্তাহের মধ্যেই আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আবার রিজিউম করব, আবার শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে। একজন বলেছে আসাদুজ্জামান নূর, মেডিকেলের জন্য অফলাইন কোনো কোচিং এ ভর্তি হতে হবেই কি, মানে হবেই কি না? আমি এটা নিয়ে তোমাদেরকে শুরুতেই আমি এই বিষয়ে কোচিং বিষয়ে শুরুতেই কথা বলতে চাচ্ছি না। তুমি আগে একটু শুনে দেখো যে কি কি পড়তে হয়, অফলাইনে কোচিং এ পড়তে হয় কিনা। তবে তোমাদের সবার জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখতে চাই, যারা 2020 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলো, যারা এখানে এইবার মেডিকেলে পড়ছে, যাদের ক্লাস শুরু হয়েছে মেডিকেলে, তাদের কিন্তু একজনও অফলাইন কোচিং করে নাই। তাদের সবাইকেই কিন্তু অনলাইনেই কোচিং করতে হয়েছে করোনার কারণে। কারণ করোনার কারণে গত বছর সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেজন্য কেউ যদি বলে যে অফলাইন কোচিং করতেই হবে কিনা, তাহলে এটা 100-তে 100% ভুল। আসলে পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যখন পরীক্ষা দিতে যাবা, আমি আশা করছি 2022 সালের এপ্রিল মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসের কোনো এক শুক্রবার, আমি আশা করছি কোনো এক শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই দিন কিন্তু তুমি কোন কোচিং এ ক্লাস করেছো, তুমি ডিএমসি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলা নাকি তুমি বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর স্টুডেন্ট ছিলা, এটা অ্যাকচুয়ালি জিরো ম্যাটার। একদম 0% এটা ম্যাটার করবে। পরীক্ষার হলে যেই জিনিসটা ম্যাটার করবে সেটা হলো তোমার নলেজ, তোমার জ্ঞান, তোমার সাহস, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে, এবং তোমার আত্মবিশ্বাস। পরীক্ষার হলে শুধুমাত্র এই 3টা জিনিস ম্যাটার করবে। ম্যাটার করবে না তুমি কোন কোচিং এর স্টুডেন্ট ছিলা, কোন ম্যাটার করবে না কোন কোচিং এর স্টুডেন্ট ছিলা, কোন কলেজের স্টুডেন্ট ছিলা, এইগুলা কোনোটাই ভর্তি পরীক্ষার হলে ম্যাটার করবে না। অসংখ্য বাংলাদেশের সেরা সেরা কলেজের স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো জায়গায় চান্স পায় না। অসংখ্য সেরা সেরা প্রতিষ্ঠানের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ভালো জায়গায় চান্স পায় না। কারণ তোমরা যে জায়গায় যে প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হচ্ছে, ধরো কত স্টুডেন্ট ক্লাস করে, 20,000 30,000, চান্স পায় কয়জন? ঠিক আছে। সো অফলাইনে কোচিং যে পড়তেই হবে এটা কিন্তু মোটেই 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 নেসেসারি না ইনশাআল্লাহ। ঠিক আছে।
সো এখানে ভাইয়া এখন পড়ার ধরনটা কেমন হওয়া উচিত, আজকের আলোচনা তো সেটা নিয়েই, অনেকজন ক্লাস করছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা কিন্তু অনেকেই জানাও নাই যে পরীক্ষা কেমন দিলা, একটু কষ্ট করে জানাবা, একটা কথা বলতে বললে মনে করো একটু জানাবা, থ্যাংক ইউ। যারা লাস্ট বারের মতো বলছি, আরেকবার যারা এখন শেয়ার করো না এই ক্লাসটা করছো, আমার অনুরোধ হলো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমার যদি প্রিয় কোনো বন্ধু থাকে, প্রিয় কোনো বান্ধবী থাকে, তাকে তুমি কিন্তু ডাকতে পারো। অন্যের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না, তবে আমি এটা দেখেছি যে অন্যের খারাপ চাইলে নিজের অনেক সময় খারাপ হয়ে যায়। তুমি চাইলে অন্যের ভালো চাইতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা তাহলে আজকের মূল আলোচনা শুরু করি, যে আলোচনার জন্য আমাদের আজকের এই ক্লাসটা আমরা নিচ্ছি। আমাদের লক্ষ্য হলো আমরা একটা ক্লিয়ার কাট কনসেপশন দিব, তোমরা এটাকে ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারো, তবে এইটা কিন্তু আমাদের কি বলে আনঅফিসিয়াল ওরিয়েন্টেশন, কারণ আমাদের মনে হয়েছে যে শুরু থেকেই প্রথম দিনেই যদি বাচ্চাটা জেনে যায় যে কিভাবে পড়তে হবে আগামী 3 মাস কোন পথে যেতে হবে, তাহলে খুব ভালো হয়। 2-3 দিন রেস্ট তোমরা অবশ্যই করতে পারো, আমি মানা করছি না রেস্ট করতে। সেই জন্য আমাদের যে অ্যাডমিশন ব্যাচের ক্লাস আমরা কিন্তু 7 দিন পরে শুরু করছি, কারণ মানুষের ব্রেন বলে একটা কথা আছে, ক্লান্তি বলে একটা কথা আছে, চাপ নেওয়ার একটা ক্ষমতা আছে। আমি নিজেও অনেকেই আছে যারা মনে করো খুব পড়ালেখা করে, কিন্তু আমি নিজেও কখনো একটা এইচএসসি পরীক্ষা দিয়েই সাথে সাথে আমি মেডিকেলের জন্য পড়া শুরু করে দিব, এটা আমি নিজেও পারি নাই। তো কয়েকটা দিন মাঝখানে গ্যাপ নেওয়া যেতেই পারে, তবে এইটুকু সময়ে এইটুকু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, খুবই গুরুত্বপূর্ণভাবে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, যে আসলে পড়তে হবেটা কি, কিভাবে পড়বো, কোন কোন বই কিনতে হবে, বইগুলো কোনগুলো কিনবো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য মূলত আজকের আমাদের এই আলোচনা। তো আমরা শুরু করি। আজকের আমাদের টপিকের নাম, তোমরা তোমাদের প্রশ্নগুলো এখানে দিবা। আমরা আমাদের প্রশ্ন, তোমাদের দেওয়া প্রশ্ন থেকেই আমরা এখানে আলোচনা প্রশ্নগুলো নিয়েছি। এরপরেও আরো অনেক প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো আমরা একে একে উত্তর দিব। এখন বাজে হলো তোমার 5টা 50, 1 ঘন্টা সময় তোমরা আমাকে দিবা। আশা করি 1 ঘন্টার মতো ধৈর্য ধরার মতো ক্ষমতা তোমাদের সবার আছে। এখানে 365 জন ক্লাস করছো, আমাকে দেখি তো কে কমেন্ট করে জানাতে চায় তুমি, তোমার মন কত পার্সেন্ট ডাক্তার হতে চায়, মানে তুমি মনে প্রাণে চাও কিনা। তোমার যদি বলা হয় যেমন আমি 100% ডাক্তার হতে চাইতাম, একটু কমেন্ট করো তো দেখি কত পার্সেন্ট তুমি ডাক্তার হতে চাও। হোয়াট ইজ ইউর পার্সেন্টেজ, যে আমি ভাইয়া আমি আসলে বাবা মা আমাকে ঠেলা দিচ্ছে সেজন্য 50%, আমি 60%। দেখি কে কতটুকু কতটুকু যার কার ইচ্ছা সে কতটুকু ডাক্তার হতে চায়। যেমন আমি 100% হতে চাইতাম, আমার মনে আছে। নাসরিন বলেছে 100%। ওকে, দেখি। ও সাদমান সাকিব শামস বলেছে 1000%, মোসাম্মদ রূপা বলেছে 99%, জান্নাতুল ফেরদৌস 100%, কনক 100%, এমসিডি 100% ডক্টর হতে চায়, ও মানে ডাক্তারই হতে চায়। আজিজুর রহমান আজিজ 100%, রাফাত, পলাশ, জান্নাতুল, তালাল নিহাত। মানে কেন 100%? মনে করো অনেকের অপশন থাকে যে ডাক্তারি না পড়লে আমি এইটা পড়বো। আমার এখনো মনে আছে, আমি চিন্তাই করতাম না যে আমি ঢাকা মেডিকেলে পড়তেছি না, আমি এটা কখনো আমার থটই আসে নাই যে আমি ঢাকা মেডিকেলে পড়বো না। মানে আই ওয়াজ সো কনফিডেন্ট যে আমি পড়বই, না পড়লে কি হবে, আমি কি এটা, এই দুশ্চিন্তা আমাকে কখনো পেয়ে বসে নাই। ঠিক আছে, আমিনা বলেছে কোনো রেস্ট লাগবে না। এখানে সেলিম বলেছে 95%। ওকে, আল্লাহ ইচ্ছা পূরণ করুক। মালিহা তাসনিম বলেছে 100%, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, খুবই ভালো। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুমি আক্তার, নাজমুল হাসান নয়ন, ও বলছে 100%। যারা 99% কেন, তনু ভৌমিক শিওরলি 99%। ওকে, ঠিক আছে, আমি চিন্তাই করি না ডিএমসি ছাড়া অন্য কিছু। ডক্টর হওয়ার মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে, পরিবার প্লাস কিছু মানুষকে পাওয়া, বাপরে বাপ, ও তো অনেক দূরের কথা চিন্তা করেছে। গোলাম সারো চৌধুরী ইনশাল্লাহ ও চিন্তা করেছে। ওকে, পার্সেন্ট দিয়ে বোঝানোই যাবে না এত বড় পার্সেন্ট। বাবু, পার্সেন্ট দিয়ে দুনিয়ার সবকিছু বোঝানো যায়, কারণ 100%-এর বেশি আর কি হবে, 100% মানে তো সম্পূর্ণ। ঠিক আছে, সম্পূর্ণ মন প্রাণ সবকিছু দিয়েই। এই যে বলা, এই কথাগুলো বলা খুবই সহজ, মন প্রাণ দিয়ে, কিন্তু মন প্রাণ দেওয়াটা আসলে খুবই কঠিন। আজকে আমি কতগুলো খুব কড়া কথা বলবো, স্পষ্ট কথা বলবো, আগামী 1 ঘন্টা যে কথাগুলো শুনবে, যেই কথাগুলো পালন করবে, সাফল্য আসলে তারই জন্য। সাফল্য কখনোই কখনোই সাফল্য কখনোই সস্তা জিনিস না। শুরুতেই একটা কথা বলে দেই, তারপরে আমি আলোচনা শুরু করব। মনে রাখবা, সাফল্য কখনোই সস্তা জিনিস না, কখনোই সস্তা নয়। ঠিক আছে, অনেক দামি। সাফল্য কখনোই সস্তা নয়, সাফল্যের দাম অনেক বেশি। সবার কাছে কিন্তু এই সাফল্যকে কেনার মতো, এই যে দাম দেওয়ার মতো, তার কিন্তু সামর্থ্য থাকে না। এই জন্যই কিন্তু সাফল্য সবার জন্য ধরা দেয় না, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি।
এখন সাফল্য তো অনেক রকম হতে পারে, সেই বিতর্কে আমি যাব না। আমি যদি মেডিকেলে চান্স পাওয়াকে একটা সাফল্য বলতে চাই, আমি যদি বলতে চাই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়াটা একটা সাফল্য, বা আমি যদি ধরে নিই যে ঢাকা মেডিকেল কলেজে ডিএমসি চান্স পাওয়া একটা সাফল্য, এটা অনেক 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 দামি, সস্তা না, হাটে বাজারে কিনতে পারবা না। আমি তোমাকে আমার স্কুলেরটা, আমি তোমাকে দেশের সেরা কলেজ, দেশের অন্যতম সেরা কলেজ রাজুক কলেজের উদাহরণ দিচ্ছি। রাজুক কলেজ আমরা যে বছর ছিলাম সে বছরও সারা দেশের মধ্যে ফার্স্ট হয়েছিল, মনে করো পাশের হারের দিক দিয়ে, এ প্লাস পাওয়ার দিক দিয়ে। তার আগের বছরও, তার পরের বছরও সেই সময় খুব এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হতো। কিন্তু আমি তোমাকে স্পষ্ট করে বলছি, রাজুক কলেজ 2012 সালে যে সেরা সেরা স্টুডেন্ট গুলো ভর্তি পড়েছিল, সেই বছর পুরো রাজুক কলেজ থেকে মাত্র ডিএমসি তে চান্স পেয়েছিল মাত্র 3 জন। আমি হয়েছিলাম পঞ্চম, আরেকজন মোস্ট প্রবাবলি 33তম, আরেকজন 115তমর মতো। মাত্র 3 জন পুরো রাজুক কলেজ থেকে ওই বছর মাত্র 3 জন চান্স পায়। এবং যারা, আমি যদি ভিকারুননিসার কথা বলতে চাই, কেউ যদি বলো যে ভাইয়া ভিকারুননিসা আবার নটরডেম থেকে কয়জন চান্স পেয়েছে, আমার নটরডেমিয়ান বন্ধু ছিল, আমি যদি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার মিলালে একটু বেড়ে যাবে, রাজুক কলেজের আর 2-3টে বেড়ে যাবে। আমার নটরডেমের বন্ধু ছিল মাত্র, আমার যতদূর মনে পড়ে 5 থেকে 6 জন। আমার ভিকারুননিসার ফ্রেন্ড ছিল 5 থেকে 6 জন, হলিক্রসের ফ্রেন্ড ছিল 3 থেকে 4 জন। খেয়াল করো, দেশের সেরা স্টুডেন্ট গুলো কিন্তু অনেক সময় ঢাকার কলেজগুলোতে পড়তে যায়, বাট ঘটনা কিন্তু দেখো সবার কাছে কিন্তু, সব স্টুডেন্ট গুলোর কাছে কিন্তু এই দামটা নাই। সবাই কিন্তু এই সাফল্যকে কিন্তু কিনতে পারে নাই, যদি আমরা সেই সাফল্য, সেটাকে সাফল্য হিসাবে চিন্তা করি। তো শুরুতেই মনে রাখবা, তুমি যদি আসলে সাফল্য পেতে চাও ভাইয়া, অনেক দামি হতে হবে। ঠিক আছে? খুবই 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 গুরুত্বপূর্ণ। সাফল্য কোনোভাবেই সাফল্য সস্তা না। আজকে থেকে এই কথাটা মনে রাখবা। জীবনে যখনই কখনো সফল হতে চাইবা, মনে রাখবা সাফল্য কখনোই সস্তা নয়, সাফল্য অনেক দামি। তোমরা জীবনে যাদেরকে সফল হতে দেখেছো, মনে রাখবো অনেক দাম দিয়ে তাদেরকে সফল হতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই কথাটা বলে দিই, পথটা মোটেই সহজ হতে যাচ্ছে না। যারা এখন আরাম করতে চাও, আগামী 3-4 মাস আরাম করতে চাও, প্রশ্নই আসে না। আরামকে হারাম করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই 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 আরামকে হারাম করতে হবে। ঠিক আছে? সো এই কথাগুলো বাদ দিয়ে আমরা আলোচনা শুরু করি। মেডিকেলে চান্স পেতে কি করণীয়? দেখো, এর মাথায় আগুন ধরে গেছে, মেডিকেলে চান্স পেতে চায়। শোনো, একদম শুরুতে তোমাকে একটা গল্প বলি। গল্পটা অনেক মজার, আমার নিজের জীবনের গল্প। আমি, আমার একটা বন্ধু এবং আরেকটা বন্ধু, 3জন বন্ধু, আমরা ঢাকার একটা জায়গায় 3জন বাসা ভাড়া নিয়েছিলাম কোচিং করার জন্য। সো আমি যেটা করতাম সেটা হলো যে কোচিং এর শুরুতেই আমি ঠিক করে নিয়েছিলাম যে আগামী 3-4 মাস যতদিনই থাকুক, আমি আমার জীবনের সেরা পরিশ্রম করব, একদম সেরা। তো আমি আমার জীবনের সেরা পরিশ্রম এখনো বলতে পারি যে সেই 2012 সালের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সময়টা ছিল, সেই 4 মাস আমি আমার জীবনে সর্বোচ্চ পরিশ্রম করেছি। এর চেয়ে বেশি পড়ালেখা আমি আমার কলেজ লাইফেও করি নাই, আমার স্কুল লাইফেও করি নাই, ঢাকা মেডিকেল লাইফেও করি নাই, এখনো করতেছি না। তো এতটুকু পরিশ্রম আমি সেই সময় করেছিলাম, যার বদৌলতে মনে করে আজকে তোমাদের সামনে বসে বড় বড় লেকচার দিচ্ছি। আমরা 3জন ছিলাম। আমার পাশের রুমে যে বন্ধুটা থাকতো, ও কিন্তু আমার সাথে একই কোচিং এ ভর্তি হয়েছিল, কিন্তু মজার বিষয় হলো ও, মনে করো, সপ্তাহে একদিন কোচিং এ যাইতো। ও একটা না 2টা কোচিং এ ভর্তি হয়েছিল শুধুমাত্র চান্সকে নিশ্চিত করার জন্য, কিন্তু সে একটা কোচিং এও নিয়মিত যাইতো না কখনোই। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস যখন গেল, পরীক্ষার যখন আর 2 মাস বাকি, 1 মাস বাকি, তখন আমার ওই বন্ধুটা প্রচন্ড পরিমাণে হুঁশ জাগলো যে হায় হায় আমি কি করতেছি। ও মোটামুটি পাগল হয়ে গেল, পাগল মানে কি বলবো, একদম পাগল হয়ে গেল। আমি যখন সকালবেলা ঘুম থেকে জেগে উঠি তখনও শুনি যে পাশের রুমে পড়তেছে, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখনও শুনিও পড়তেছে, দুপুরবেলা পড়তেছে। ওর সাথে পাশের রুমে থাকে, ওর সাথে আমার দেখা হচ্ছে না, আমাদের দুইজনের দেখা হচ্ছে না, সারা দিন দরজা লাগাইও পড়ছে। ওর মা চলে আসলো, ওর মা এসে ওকে সারাদিন রান্না বান্না করে খাওয়াইতো। মানে কি বলবো, ও দিন রাত 24 ঘন্টা পড়লো। মজার বিষয় হচ্ছে তারপরও ও চান্স পায়নি, এবং অনেক দূরে ছিল চান্স পেতে। কিন্তু শেষ একটা মাস কিন্তু জান প্রাণ দিয়ে পড়ছে, এবং আমার মনে আছে আমি আমার বন্ধুকে বলেও ছিলাম, বন্ধু ও তো মনে হয় মেডিকেলে ফার্স্ট হয়ে যাবে, আর আমার তো মনে হচ্ছে আমি চান্সই পাবো না, আমি কি পড়ালেখা করছি। তো বাস্তবতা হলো আমি কিন্তু ঠিকই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, ও কিন্তু আর চান্সই পায় নাই।
এর গুরুত্বপূর্ণ কারণ হলো কারণ শেষ দিকে যায় ঝড় তুলে ফেলবো, মরুর ঝড় উঠে যাবে, আমি একদম সব ধ্বংস করে ফেলবো, বইয়ের কোথায় কি আছে পড়ে শেষ করে দিব, এইভাবে মেডিকেলে চান্স কারোই হয় না। শেষ মাসে যায় উড়ায় ফেললে আসলে চান্স কারোই হয় না। পরীক্ষা চান্স হয় যারা কনসিস্টেন্ট, যারা টেস্ট ম্যাচ ভালো খেলতে পারে, তারাই অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পায়। যারা টি-20 চালাতে চায় শেষ দিকে, এরা কিন্তু ভাইয়া মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করার চান্স সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে? সো আগামী 4 মাসের প্রথম থেকেই শুরু করতে হবে, প্রথম থেকে অনেস্টলি পড়ালেখা করতে হবে, এইটাই শুরুতে বলে নিলাম। সো চলো দেখি যে আর কি কি করতে হবে। এই যে এরকম মাথায় আগুন জ্বালিয়ে ফেললে কিন্তু লাভ নাই, মাথা থাকবে সব সময় বরফের মতো ঠান্ডা। তুমি কি করতে চাও তুমি এটা আগে থেকেই জানবা যে আমি এইটা করতে চাই, আমি এই পথে যাব। মাথায় যেই মুহূর্তে আগুন জ্বলে যাবে সেই মুহূর্তে পরীক্ষা খারাপ হবে, যেই মুহূর্তে মাথা গরম হয়ে যাবে সেই মুহূর্তে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জীবনও চান্স পাওয়া সম্ভব না। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, এই পর্যন্ত একজনকেও দেখাইতে পারবা না, আই গ্যারান্টি। আমি কিন্তু এখন একটা স্লাইডও বলি নাই, কিন্তু কয়েকটা মূল্যবান কথা বলে ফেলেছি। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি একজনকে দেখাতে পারবা না যার পরীক্ষার হলে মাথা গরম হয়ে গেছে এবং সে চান্স পেয়েছে। মাথা কোনো সময় গরম করে ফেলা যাবে না, মাথা থাকবে সব সময় ঠান্ডা। আর মাথা কখন ঠান্ডা থাকবে? যখন তোমার নিজের উপরে কন্ট্রোল থাকবে। তোমার নিজের উপরে কখন কন্ট্রোল থাকবে? যখন তুমি আত্মবিশ্বাসী থাকবা যে আমি পারবো। তোমার কখন আত্মবিশ্বাস তৈরি হবে? যখন তুমি এটার জন্য পরিশ্রম করবা। আর তুমি যদি পরিশ্রম না করো, তুমি কিন্তু মনে মনে চাইলেও কখনোই আসল আত্মবিশ্বাসী কখনোই হইতে পারবা না। যে না আমাকে, তোমার মন আসলে বলবে তোকে দিয়ে আসলে হবে না, কারণ তুই তো আসলে পড়িস নাই। তুমি যখন পরিশ্রম করবা শুধুমাত্র তখন তুমি আসলে আত্মবিশ্বাসী হবা, তুমি নিজের মনকে কন্ট্রোল করতে পারবা, মাথা থাকবে বরফের মতো ঠান্ডা। আমার লাস্ট কথা, আমার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন আমি খুব হাসি মুখে দাগাইছি, একদম হাসি মুখে। মনে করো আমি মাথা ছিল আসলে আমার বরফের মতো ঠান্ডা মাথা ছিল, যেই প্রশ্নটা পারতাম না ওটা আমি গোল করে দিতাম যে আজকে এটা আমি দাগাবোই না। আমাকে তো 100-তে 100 কেউ পাইতে বলে নাই, আমার লক্ষ্য ছিল 95 পাওয়া, 95 পেয়ে আমি ফার্স্ট হতে চেয়েছিলাম, হইতে পারিনি, আমার লক্ষ্যটা সেভাবে পূরণ হয় নাই। কিন্তু মাথা ছিল একদম ঠান্ডা। আমি পরীক্ষার হলে একটা মুহূর্তের জন্য ভাবি নাই যে এটা পারতেছি না, হায় আল্লাহ আমার কি হবে। কিন্তু বেশিরভাগ ছোট ভাইয়া আপু যারা এখানে ক্লাস করছো, এর মধ্যে দেখা যাবে এখানে এরকম 100 জনকে পাওয়া যাবে যাদের পরীক্ষা হলে ভাইয়া সব পারতাম, শুধু পরীক্ষা হলে মাথাটা গরম হয়ে গেল, ভাইয়া এখন আমার কি হবে। ঠিক আছে? এই জন্য কিন্তু অসংখ্য বাচ্চা কাচ্চা চান্স পায় না। সো শুরু থেকেই চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, চান্স তাদেরই হবে, মাথা কখনই গরম করা যাবে না। ফাইন, মাথা গরম করলা না, তাহলে কি করতে হবে? তাহলে দেখো মেডিকেল চান্স পেতে কি করণীয়। প্রথম স্লাইড, মেডিকেলে চান্স পাওয়ার রহস্য কি? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে বলে যে ভাইয়া মেডিকেলে কারা চান্স পায়, রহস্যটা কি, আমাকে একটু বলেন যে রহস্যটা কি, আমি রহস্যটা জানতে চাই। তাদের জন্য আমি সবসময় 3টা কথা বলি। দেখি তোমরা একটুখানি তোমরাই জানাও তো, দেখি তোমরা কে কি ক্লাস করছো কিনা। ঠিক আছে? টাইম ম্যানেজ আমি প্রত্যেকটা বিষয় বলবো। বিহেভ ওয়েল ওর নামটা ভুলে গেছি আমি ওর আমি সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। টাইম ম্যানেজমেন্ট নিয়েও আমি কথা বলবো যে কিভাবে টাইম ম্যানেজ করতে হবে। তোমরা একটু আমাকে বলো তো, মেডিকেলে চান্স পাওয়ার 3টা রহস্যের কথা বলো। কি কি কোন 3টা জিনিস লাগবেই, দেখি তোমার কি মনে হয়, তোমার সাথে আমার কথাটা মেলে কিনা। কোন 3টা জিনিস লাগবেই? ইয়েস, একদম সেকেন্ড টাইমার বলেছে আমারও ভাই এরকম হয়েছে, মাথা গরম। হ্যাঁ, মাথা গরম হলে বাপের জন্য চান্স হবে না, ইহ জন্মে চান্স হতে যাচ্ছে না। রূপকথা বলেছে আমার এমনটাই হয়। যাদের এমনটা হয় এখন থেকে পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো। পরিশ্রম, সিনথিয়া বলেছে পরিশ্রম। সুলতান হার্ডওয়ার্ক, ধৈর্য প্লাস পরিশ্রম প্লাস ভাগ্য। ওকে, মেহেরুন নাহার, হা, সোনিয়া, আমি 1 ঘন্টা লেকচার দিব, আর মাত্র 50 মিনিট লেকচার দিব। এই 50 মিনিট যে মনের মধ্যে ধারণ করতে পারবে আর সেই কথাগুলো আসলে ভেতরে নেয়, তার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। কি কি দরকার তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। সাফল্য, সাফল্য রহস্য কি, মেডিকেলে চান্স পাওয়ার রহস্য কি একটু বলো তো, কি রহস্য? ডেডিকেশন, টাইম ম্যানেজমেন্ট, হার্ডওয়ার্ক, ফ্যান্টাস্টিক, খুবই ভালো। পরিশ্রম, সৃষ্টিকর্তার ইচ্ছা এবং ভাগ্য। পরিশ্রম, সৃষ্টিকর্তার ইচ্ছা এবং ভাগ্য, নট ব্যাড। ভাইয়া এবার সেকেন্ড টাইমারটা বলতে গেলে টাইম কম পাচ্ছে অন্যবারের চেয়ে, যেহেতু অক্টোবরে সব ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, সেই সাথে 5 মার্কস নেগেটিভ। একটু সেকেন্ড টাইমারদের নিয়ে কথা বলুন ঢাকা মেডিকেল কলেজের জন্য। ওকে মামুন, সেকেন্ড টাইমারদেরকে নিয়ে আমি কথা বলবো ক্লাসের ফাঁকে। আমি সেকেন্ড টাইমারদের, তুমি জাস্ট 50 মিনিট সময় আমার সাথে লেগে থাকো। ভাগ্য, পরিশ্রম, প্রার্থনা,
হার্ডওয়ার্ক, আত্মবিশ্বাস, ধৈর্য, সৃষ্টিকর্তার ভালোবাসা, পরিশ্রম, বিং পজিটিভ, সৃষ্টিকর্তার আশীর্বাদ, মূল বইয়ের উপরে সর্বোচ্চ ধারণা। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, তোমরা আসলে মূল সবগুলো পয়েন্টে মোর এবং মোর রিভিশন এক্সাম। ওকে, মুখস্থ বেশি করা, খুবই সুন্দর, মুখস্থ বেশি করা। ওকে ফাইন। আমি যখন ছোট্ট ছিলাম তোমাদের মতো, আমার নিজেরও মনে হয় যে তখন আমি তখনও এটা জানতাম, এবং আমার মনে হয় যে আমি এখনো এটা জানি। চান্স পাওয়ার জন্য মূল রহস্য কি? আমি সবসময় তিনটা জিনিসকে বলি, তিনটা জিনিস লাগে। এক, লক্ষ্য। লক্ষ্য লক্ষ্য হবে তোমার ইস্পাত দৃঢ়। লক্ষ্যটা কি? সবার আগে লক্ষ্য ফিক্স করতে হবে। আমার লক্ষ্য ছিল ঢাকা মেডিকেলে পড়া। এইখানে কার কি লক্ষ্য? একটু লক্ষ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু লক্ষ্য ঠিক নাই। দেখি এখানে লক্ষ্য কার কি, এইটাই হলো 1 নম্বর। তোমরা এটা কেউ বলো নাই, খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্য। দেখি কার কি লক্ষ্য, সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। সবসময় লক্ষ্যটা নিজেকে রিমাইন্ড দিতে হয়, লাগিয়ে রাখতে হয়। আমার টেবিল যেটা ছিল, সেই টেবিলটা এখনো আছে, সেটার মধ্যে লেখা ছিল আমি কি করতে চাই। কার জীবনে কি লক্ষ্য একটু খালি জানাও। বাংলাদেশ কৃষি, ডিএমসি, তাকিয়া তাকি, তানজিলা, ফারহানা করিম, জীবন মাহাদি লক্ষ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। খুব ভালো। নিজের কাছে নিজের লক্ষ্যটা পরিষ্কার তো, মানে তুমি কি চাও তুমি জানো তো? দেখি 2 মিনিটের মধ্যে সবাই লক্ষ্য। আজিজুর রহমান, রাজু, ফারজানা, সবার ডিএমসি লক্ষ্য। আসলেই ঢাকা মেডিকেল কলেজ লক্ষ্য? আচ্ছা, রাহাতুল ইসলামের লক্ষ্য হলো এমবিবিএস। ওকে ফাইন। সাদমানের লক্ষ্য ডিএমসি, ইলিয়াস মিয়ার লক্ষ্য ডিএমসি, আর সমাপ্তি নন্দীর লক্ষ্য হলো মেডিকেল। ওর লক্ষ্য ডিএমসি না, ওর লক্ষ্য হলো মেডিকেলে পড়া। আচ্ছা ঠিক আছে, মেডিকেলে পড়া লক্ষ্য বুঝলাম, মানে যেগুলো একটা মেডিকেলে হলেই হলো। সুমি আক্তার ডিএমসি, কিরণ, মনিরুল হক বলেছে টপ 20, মানে মাহি বলেছে টপ 20-এর মধ্যে থাকতে চায়, তার মানে ঢাকা মেডিকেল কলেজে। দ্যাটস এ ক্লিয়ার কাট। এই লক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ও টপ 20-এর মধ্যে থাকতে চায়। আর যারা ডিএমসি লক্ষ্য করছো, তাদের লক্ষ্য হলো টপ 200-এর মধ্যে থাকা। নট ব্যাড। ওকে, তাদের লক্ষ্য। নাজমুল হাসান নয়ন বলেছে ও ডিএমসি তে ফার্স্ট হতে চায়। বাপরে বাপ, খুবই ভালো। আনিকার লক্ষ্য হলো ও এএফএমসি তে চান্স পেতে চায়। খুবই ভালো, লক্ষ্যটা ক্লিয়ার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমিনা বলেছে ঢাকা মেডিকেল কলেজে 3য় স্থান অধিকার। আমিনা, তুমি কি একটু জানাবা কেন 3য় স্থান? তুমি 3য় হতে চাও কেন? চতুর্থ কেন? পঞ্চম কেন? প্রথম বা দ্বিতীয় নয়, হোয়াই থার্ড? 3য়ই কেন হবা? আচ্ছা, শ্যামা সূত্র বলেছে ও এখনো সন্দিহান। খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে এত গুরুত্বপূর্ণ, এটা বেশিরভাগ স্টুডেন্টই বুঝতে পারে না। আসিফ, লক্ষ্য ঢাকা মেডিকেল হলে জয়নিং মিলিটারি। ওকে, কিরণ মীরা, ওর লক্ষ্য হলো এসএসএমসি। ওকে ফাইন, ঠিক আছে। সেকেন্ড টাইমার হলেও শুধুই ডিএমসি। আমি তোমাকে বিট করতে চাই। ও, এখানে একে অপরকে বিট করার কথা আসতেছে, যে ও ফার্স্ট হবে তাহলে আমি ফার্স্ট হব। সুমি আক্তার বলেছে টপ 5 ডিএমসি। সিএমসি। খালিদ বিন ওয়ালিদ নিশ্চয়ই ওর বাসা চিটাগংয়ে। চিটাগংয়ের লোকজন চিটাগংয়ের বাইরে আসতে চায় না, ওদের কাছে চিটাগংটা হলো একটা আলাদা দেশ। সো ওরা চট্টগ্রাম মেডিকেলেই পড়তে চায়। বিক্রম রয় বলেছে টপ 10 পজিশনে থাকা। ফাইন। এহতেশামুল গনি বলেছে ও সিএসসি তে পড়তে চায়। থ্যাংক ইউ, যে তুমি খুব লক্ষ্য সম্পর্কে ক্লিয়ার। ওকে। রুমন ইসলাম বলেছে ডিএমসি। খুবই ফ্যান্টাস্টিক, তুমি ডিএমসি তে পড়তে চাও। টপ 5, টপ 20। রাজু আহমেদ, সোহরাওয়ার্দী মেডিকেল। ওকে ফাইন, প্রত্যেকের লক্ষ্য খুবই ক্লিয়ার। আমি নিশ্চিত যে তোমরা তোমাদের লক্ষ্যের জন্য কাজ করবা। আমি শুধু আমার লক্ষ্যটা শেয়ার করতে চাই। আমার লক্ষ্য ছিল রেকর্ড ব্রেক করে 95 মার্ক পাওয়া, এবং ফার্স্ট হওয়া তো বটেই, এতে কোনো সন্দেহ নাই। আমার লক্ষ্য ছিল ফার্স্ট হওয়া এবং 95 মার্ক পাওয়া। ফার্স্ট হবো তো হবই, কিন্তু 95 মার্ক পাইতে হবে, কারণ আমি দেখেছিলাম যে এর আগে যারা ফার্স্ট হয়েছে এরা কেউ এত মার্ক কখনোই পায় নাই। আমার লক্ষ্য ছিল ভাই প্রথম থেকে এমন পড়ালেখা করা যে আমাকে 95 পাইতে হবে, 5 মার্ক না পাইলে নাই, ওই 100 পাওয়া সম্ভব না। দ্যাট ওয়াজ মাই টার্গেট। এবং আমি পরবর্তীতে পেয়েছিলাম 83, ফার্স্টের জায়গায় হয়েছিলাম 5th। ভাইয়া, লক্ষ্য নিয়েছিলাম ঠিক আছে, কিন্তু পেয়েছি তো 83। এমন তো না যে আমি একদম 95 পেয়েছি। কিন্তু আমি যে লক্ষ্য ঠিক করেছিলাম 95 পেতে হবে সকল পরীক্ষায় আমাকে, সেই জন্য প্রত্যেকদিন আমি যেইভাবে পড়ালেখা করতাম, সেই জন্য কিন্তু আমি 83 পেয়েছি। আর আমি যদি 80 পাওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করতাম, মনে করো যে কোনো পরীক্ষা দিলাম, ধরো ডিএমসি ড্রিমার্স অ্যাপে তোমরা পরীক্ষা দাও, তোমার লক্ষ্যই যদি থাকে 80 পাওয়ার, তুমি ভাইয়া পাবা হলো 70, তুমি পাবা 65। আর তোমার লক্ষ্য যদি থাকে 95 পাওয়ার, তুমি পাবা 90, তুমি পাবা 85। যদি লক্ষ্য থাকে 100-তে 100 পাওয়ার, তখন
তোমার মার্ক আসবে 90 এর ঘরে। তো প্রশ্ন করতে পারো যে ভাইয়া 100-তে 100 টার্গেট করেন নাই কেন? কারণ আমি একটা ফিজিবল টার্গেট করতে চেয়েছি। আমি জানি যে দুনিয়ার সবকিছু সম্পর্কে পণ্ডিত হওয়া আমার পক্ষে সম্ভব না, না এমনকি তোমাদের পক্ষেও সম্ভব না, আমি গ্যারান্টি দিতে পারি। এখানে যতই তুমি মেধাবী হও, আমি ধরে নিচ্ছি তোমরা আমার চেয়ে অনেক বেশি মেধাবী, তোমার পক্ষে দুনিয়ার সবকিছু সম্পর্কে পণ্ডিত হওয়া সম্ভব না, সব বইয়ের সব তথ্য তোমার পক্ষে জানা সম্ভব না। পৃথিবীর কারো পক্ষেই মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় 100% পারফেক্ট প্রিপারেশন বলে কোনো কিছু নাই। কেউ যদি বলে যে আমার প্রিপারেশন পারফেক্ট হইল না, মনে রাখবা যে 100% পারফেক্ট প্রস্তুতি বলে কিছুই নাই। পারফেক্ট প্রস্তুতি কখনোই হবে না। যে ফার্স্ট হবে তার প্রস্তুতি 100% পারফেক্ট না। আমি আমাদের চ্যানেলে রাগিব নূরের ভিডিও দেওয়া আছে, গত কিছুদিন আগে ডেন্টালে ফার্স্ট হলো তার ভিডিও দেওয়া আছে। ওর প্রস্তুতিও কিন্তু পারফেক্ট ছিল না। কারো প্রস্তুতি পারফেক্ট না। আমাদের প্রস্তুতি পারফেক্ট হবে না, বাট আমাদেরকে পারফেকশনের চেষ্টা করতে হবে। যাদের যেই লক্ষ্য বানিয়েছো খুবই ভালো কথা, তুমি তোমার লক্ষ্য বানিয়েছো, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি লক্ষ্যটা হওয়া উচিত অনেক বড় লক্ষ্য, এবং লক্ষ্যের জন্য পরিশ্রমটা করা উচিত সবচেয়ে বড় জিনিসটা অর্জন করার জন্য। কেউ যদি শুধু মেডিকেলে চান্স পেতে চায়, তার লক্ষ্য হলো সে 4,500 সিটের মধ্যে একটা সিট চায়, তার 70 পাওয়ার লক্ষ্য। ভাইয়া যে 70 পাওয়ার লক্ষ্য নিবে, সে কিন্তু পরীক্ষার হলে গিয়ে 60 পেয়ে বসে থাকবে। আর যে 95 পাওয়ার লক্ষ্য নিবে, সত্য কথা হচ্ছে যে 95 জন্য শুরু থেকে পড়ালেখা করবে, সে কিন্তু, আমি বললাম যে 95 জন্য শুরু থেকে পড়ালেখা করবে, আমি মনে করি সে ঢাকা মেডিকেল কলেজে হোক, সে মেডিকেল কলেজগুলোতে চান্স পাবে। সো সবার লক্ষ্য, কেউ যদি আমাকে বলো ভাই আমার লক্ষ্য কি হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত আমার মতো 95 মার্ক পাওয়া দুনিয়ার সকল পরীক্ষায়, শুধু মেডিকেলে না। শুধু যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তা না, তুমি যদি ডিএমসি ড্রিমার্স অ্যাপে পরীক্ষা দাও, 95% মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে, পেতেই হবে। আমি কিন্তু বলি নাই 95 মার্ক পাওয়ার লক্ষ্য রাখতে হবে, এইটা পাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আর তুমি যদি 70% মার্ক পায় খুশি থাকো, 80% মার্ক পায় খুশি থাকো, বুঝবা যে তোমার চান্স হবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি। আর তুমি যদি 70-80% মার্ক পায় খুশি না থাকো, তোমার যদি 95% লক্ষ্য থাকে, ভাইয়া চান্স তোমার 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 জন্যই ঘুরছে। পরীক্ষা হলো এবং মনে করো তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি 80 পেয়ে খুব খুশি যে আজকে আমি 80 পেয়েছি, বুঝবা যে তুমি আসলে ঠিক পথে নাই, তোমার লক্ষ্যটা ভুল। কেউ যদি আমার কাছে জানতে চাও ভাইয়া আমাদের লক্ষ্য কি হবে, সকল পরীক্ষায় 95 পাওয়ার, 95% মার্ক পাওয়ার চেষ্টা করা, 90 থেকে 95%। এটা এখন যে যেখানেই পড়তে চাও, এই 90 থেকে 95% মার্ক পাওয়ার চেষ্টা করা, এটাই হবে তোমার লক্ষ্য। এবং মেডিকেলেও 90 থেকে 95% মার্ক পাওয়ার জন্য যেইভাবে পড়তে হবে সেইভাবে পড়া। যাদের এই লক্ষ্যটা থাকবে, আমি বলছি গ্যারান্টি দিলাম শুধুমাত্র তারাই চান্স পাবে। আর যারা মনে করো 70, মেডিকেলে চান্স পাইতে কত মার্ক লাগে আমি লিখে দিচ্ছি এই জায়গায়, মেডিকেলে চান্স পাইতে লাগে হলো 70 মার্ক, 70। যারা সেকেন্ড টাইমার তাদের জন্য আরেকটু বেশি লাগবে, 73, 5 মার্ক মাইনাস হয়ে যাবে, 70 + -2। এইটা হলো মেডিকেলে চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগবে। ভাই মেডিকেলে চান্স পেতে কত মার্ক লাগে, 70 + -2। কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে 95 পাওয়ার। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু যদি 70 পাইতে চাও, পাবা হইলো 55। খুবই 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 গুরুত্বপূর্ণ, যারা ক্লাস করছো এই জিনিসটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমাইয়া ইসলাম জেরিন বলেছে আমি কত মার্ক পেতাম প্রিপারেটরি এক্সামে, আমার এভারেজ মার্ক ছিল 80 +-2%। আমি বলতে পারি যে 82%। আমি মেইন ভর্তি পরীক্ষাতে 83% মার্কই পেয়েছিলাম, বাট আমার সবসময় লক্ষ্য ছিল 90% বেশি পাওয়া। 80 পেয়ে যে আমি খুব খুশি থাকতাম তা কিন্তু না, আমার রেগুলারই মন খারাপ থাকতো যে আমার আশানুরূপ পড়ালেখা হচ্ছে না। আমি পরের পরীক্ষায় প্রত্যেক দিন চেষ্টা করতাম, why this is 80%, why not 90, কেন 90 হচ্ছে না, কেন আর 10 জন 90 পাচ্ছে, কেন আমি 80 পাচ্ছি। ইউ হ্যাভ টু সিক দ্য পারফেকশন। আবারও বলছি আজকের ক্লাসটা শুধু তাদের জন্য যারা আসলেই চান্স পেতে চায়। ভাইয়া যারা এখানে অনেকেই আছে যারা হাওয়া খাওয়ার জন্য আগামী 4টা মাস পার করে দিবে, এই ভাইয়া সেই ভাইয়া, এই কোচিং সেই কোচিং, দিন শেষে কোনোটাই হবে না, এদের জন্য এই ক্লাসটা না। এই ক্লাসটা শুধু তাদের জন্য যারা অ্যাকচুয়ালি চান্স পেতে চায়। চান্স পেতে হলে 95 পাওয়ার লক্ষ্য নিতে হবে। লক্ষ্য ঢাকা মেডিকেলে পড়বো, দ্যাটস ফাইন, বাট ঢাকা মেডিকেলে পড়বা কিনা সেটা তো তুমি ঠিক করতে পারবা না। কারণ তুমি মনে করো আমার মতো মার্কি পাইলা 83, কিন্তু তোমার ব্যাচে বাকি যারা ছিল 200 জন, ওরা
83 উপরে 84 উপরে পেয়ে গেল, 90 থেকে 84। তুমি কিন্তু ভাইয়া ঢাকা মেডিকেল চান্স পাচ্ছ কিনা তুমি কিন্তু গ্যারান্টি দিতে পারবা না। তুমি শুধুমাত্র একটা জিনিসের গ্যারান্টি দিতে পারবা, তুমি কত মার্ক পাওয়ার জন্য প্রস্তুত হতে পারো। ঢাকা মেডিকেলে চান্স হবে নাকি বরিশাল মেডিকেলে চান্স হবে, এইটা পুরাপুরি ভাগ্যের ব্যাপার। কারণ তুমি যে পরীক্ষা দিচ্ছ, তুমি তো একা পরীক্ষা দিচ্ছ না ভাই যে 80 পাইলেই ঢাকা মেডিকেল। তোমার সাথে তো আরো 10 জন, তোমার সাথে আরো 1 লাখ বাচ্চা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে তুমি মনে করো 85 পাইলা, খুব ভালো, কিন্তু দেখা গেল 200 জন বাচ্চা এমন ভালো পরীক্ষা দিল, ওরা 86 থেকে 90 পেয়ে গেল, ওরা ঢাকা মেডিকেলে পড়বে, তুমি পড়বে সলিমুল্লাহ মেডিকেলে। সো লক্ষ্য অবশ্যই ঢাকা মেডিকেলে পড়ার থাকবে, বাট ওই লক্ষ্যটা তো ফিক্স না, তুমি তো সেই জিনিস তোমার হাতে নাই। তোমার হাতে আছে হলো কয় মার্ক তুমি পেতে পারো। তাহলে আবারও বলছি, যারা ডিএমসি ডিমার্স স্টুডেন্ট, দে হ্যাভ টু সিক দ্য পারফেকশন। তাদেরকে 90 থেকে 95% মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেকটা পরীক্ষায়। আগামী 4 মাস যত পরীক্ষা দিবা সবগুলাতে তুমি মনে করো 75 পাইলা, ওই বাকি 15 মার্ক কেন পাইলা না, প্রত্যেকটা পরীক্ষা শেষে সেটা অ্যানালাইসিস করতে হবে যে আমি কেন পাইলাম না এই 15টা মার্ক। আমাকে এই 15টা মার্ক খুঁজে বের করতে হবে, এই 15টা মার্ক আমি কিভাবে পাবো। এই 15 মার্ক অ্যানালিসিস যে করবে না, সে কিন্তু ভাইয়া পরীক্ষায় 65 পায় বসে থাকবে, আমি গ্যারান্টি দিলাম। এইটাই হলো গুরুত্বপূর্ণ। 90-95 পাইতেই হবে আমি কিন্তু একবারও বলি নাই, তবে 90-95 পাওয়ার চেষ্টা প্রত্যেক মুহূর্তে করতে হবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষার হলে বসে যেটাকে মনে হবে যে 90 তো শিওর, সেইটা বাইরে বের হয়ে দেখবে যে 70 পায় বসে আছো। আমার এখনো মনে আছে, আমি যখন রাজুক কলেজে পড়ি 2011 সালে ভর্তি পরীক্ষা আমি দেখতে গিয়েছিলাম তেজগাঁও কলেজের সামনে। আমার যেহেতু লক্ষ্য ছিল মেডিকেলে পড়বো, পরের বছর কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সেইটা আমি দেখতে গিয়েছিলাম, যে পরীক্ষাটা কেমন হয় চলো একটু দেখি। আমার এখনো মনে আছে, আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে আছি, পরীক্ষা শেষে সবাই বের হচ্ছে। একটা মেয়েকে বলতে শুনলাম, আব্বু 75 তো শিওর, বাকিগুলো আর জানি না, তবে 75 তো পাচ্ছি। পরবর্তীতে 2-3 দিন পর মেডিকেল রেজাল্ট হলো। ওই বছর মেডিকেলের হাইয়েস্ট মার্ক ছিল 2011 সালে 69.50। ফার্স্ট হয়েছিল শরাফত করিম ভাই, আর সেকেন্ড হয়েছিল আমার রাজু কলেজের সিনিয়র বড় ভাই রাফসান ভাই। কয়েকদিন আগেই কথা হলো ভাইয়ের সাথে। সো যেই মেয়েটা 75 তো শিওর, ওই আপুটা চান্স পেয়েছিল কিনা আমি এখনো জানি না, কারণ হাইয়েস্টই ছিল 69। সো আমার ওই আপুকে আমি ঢাকা মেডিকেলে অন্তত পক্ষে আমার মনে পড়ে না যে আমি দেখেছি আমার 6 বছরের জীবনে। সো ভর্তি পরীক্ষার হলে 75 শিওর খুবই গুরুত্বপূর্ণ। আমার ভর্তি পরীক্ষা 2012 সালে ভর্তি পরীক্ষা দিয়ে বের হলাম, আমি 95 পাওয়ার জন্য 95টাই দাগাইছিলাম। আমি আর 5টা সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না, ওগুলো আর দাগাই নাই, আমি 95টা দাগাইছি। আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নে হাইয়েস্ট হবে 95, এবং সেই 95 আমাকেই পাইতে হবে, আমি সেই পাবো। পরীক্ষা হল থেকে বের হয়ে আমার বন্ধু আমাকে কল দিল, প্রথম কলটা দিল আমার বন্ধু। আমার বন্ধু এখন ইউএসএ তে আছে, ও ইউএসএ তে একটা ভার্সিটিতে পড়ালেখা করছে। ও আমাকে প্রথম ফোন দিল, তোফায়েল কেমন পরীক্ষা দিলি? আমি বললাম দিলাম তো বন্ধু, মোটামুটি ভালোই হয়েছে। ও বললো যে কয়টা দাগাইছিস? আমি বললাম 95টা। ও আমাকে একটা টিটকারির হাসি দিল যে 95টা মানে সহজ পায় দাগাই দিছিস নাকি। মানে ও বলতে চাইলো যে এতগুলা মানে দাগানো একদম একদম ঠিক হয় নাই, ঠিক আছে। তখন আমি বললাম যে তুই কয়টা দাগাইছিস? ও বললো যে আমি 70টা দাগাইছি। আমি বললাম কেন এত কম দাগাইছিস কেন? বললো আরে বেটা গত বছর 69.50 পাই হয়েছিল ফার্স্ট, আর আমি তো 70 কনফার্ম। আমি আর যেগুলা কনফিউশন ছিল সেগুলো আমি আর দাগাই নাই, 70-টা দাগাইছি। তো ওর কিন্তু গতবারের সূত্র মতো এবার কিন্তু ওর ফার্স্ট হওয়ার কথা, কারণ গতবার 69.50 পেয়ে হয়েছিল তারা ফার্স্ট, আর এইবার তো 70 কনফার্ম। খুব দুঃখের কথা, ভর্তি পরীক্ষা যখন রেজাল্ট হলো ও পেয়ে গেল 55, আর আমি 95, যে আমি তো শিওর 95, আমি পেলাম 83। পরীক্ষার হলে শিওর কখনোই শিওর না। সো আমাদেরকে সবসময় 95 জন্য চেষ্টা করতে হবে, সেটা পরীক্ষা শেষে অবশ্যই মার্ক কমে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। একজন বলেছে যে কোচিং এ নাকি বেশি মার্ক পেলে মেডিকেলে চান্স হয় না, কারণটা কি? আর আপনি বলেছিলেন 95% মার্ক পাইতে, একটু বুঝাই বলেন। অবশ্যই কোচিং এ অবশ্যই 95% মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে। এটা যারা বলে যে কোচিং এ যারা বেশি মার্ক পায় তাদের চান্স হয় না, এরা হলো ভুয়া। মাঝে মাঝে দুই একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যে ওর ঢাকা মেডিকেলে পাওয়ার কথা,
সে পায়নি। এই অ্যাক্সিডেন্টের একটাই কারণ, সেটা হলো মাথা গরম হয়ে যাওয়া। যারা রেগুলার কোচিং এর পরীক্ষায় ভালো রেজাল্ট করে, যারা রেগুলার এরকম পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এদের লক্ষ্যই থাকে পরীক্ষায় যায় 95। এরা জাস্ট একটা কারণে চান্স পায় না, সেটা হলো এক্সাম হল ম্যানেজমেন্ট। এক্সাম হল ম্যানেজমেন্ট আমরা পরীক্ষার আগে আলোচনা করবো, এখন না। এক্সাম হল ম্যানেজমেন্ট, জিনা তুমি যে কমেন্টটা করেছো, কমেন্টটা 100% সঠিক না। অনেকেই এমন আছে যে যারা ভালো রেজাল্ট করে এবং ভালো মতোই চান্স পায়, দুই একজন থাকতে পারে যারা খুব ভালো স্টুডেন্ট কিন্তু পরীক্ষা হলে গিয়ে চান্স পায় না। এর একটাই মাত্র কারণ, সেটা হলো পরীক্ষার হলে গিয়ে মাথাটা জাস্ট টনটনায় ওঠে ওদের। কারণ ওরা তো স্টার স্টুডেন্ট, ওরা তো একদম স্টার। ওরা তো লক্ষ্যই নিচ্ছে যে একদম আজকে বাঙ্গি ফাটাই ফেলবে। এই ফাটাই ফেলতে যায় ওদের মাথার গরম হয়ে যায়। কিন্তু এটার স্ট্র্যাটেজিটা একদম আলাদা, মাথা কোনোভাবেই গরম করা যাবে না। সো স্টার স্টুডেন্ট হওয়া, নন স্টার স্টুডেন্ট হও, মাথা গরম করা যাবে না। এইরকম দুই একজন থাকতে পারে যারা চান্স পায়নি, কিন্তু চান্স সবাই, যারা ভালো করছে খুব রেয়ার ঘটনা যে চান্স পায় নাই। একটাই কারণ, ওই মাথা গরম হয়ে যাওয়া। তাহলে একটা হলো লক্ষ্য। লক্ষ্য তাহলে সবার কি হবে? 95 পাওয়া। ভাইরা আমার, অন্য কোনো লক্ষ্য না। লক্ষ্য নিয়ে আমি আলোচনা করলাম, এই বিষয়ে লক্ষ্যটা খুব ক্লিয়ার হওয়া উচিত। অবশ্যই 90-95% মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে। যে বলছে 70-80, ওকে বলবা যে আপনার শিক্ষাটাতে ভুল হচ্ছে। আমি আবারও বলতেছি, যারা 70-80 পাওয়ার জন্য পড়ালেখা করবা, ভাইয়া চান্সটা হবে না, ভাইয়া চান্সটা হবে না। আবারও বলে দিলাম, লক্ষ্য থাকবে 95 পাওয়ার। চান্স পাওয়া মোটেই কলার মুখের মোয়া না। আর কথাটা কে বলতেছে সেটাও একটু খেয়াল করবা, যে তোমাকে কে বলছে 70-80 পেতে, ভাইয়া কোথায় পড়েছে বা ভাইয়া কোথা থেকে বলছে, সে নিজে 70-80 চিন্তা করে এই মুহূর্তে কোথায় পড়ছে সেটাও খেয়াল করতে হবে। লক্ষ্য রাখতে হবে ভালো মার্ক পাওয়ার সবসময়। 2 নাম্বার কথা হলো পরিশ্রম। এটা তো আমরা সবাই জানি, পরিশ্রম করতে হবে। আবারও স্পষ্ট করে বলে দেই, আগামী 4 মাস কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই পরিশ্রমের জন্য, কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ। পরিশ্রম হবে জীবনের সেরা পরিশ্রম, একদম এর চেয়ে বেশি পরিশ্রম তুমি কখনো করছো বলে মনে হয় নাই। এটি হবে জীবনের সেরা পরিশ্রম। এখানে কয়েকটা জিনিস ফিক্স। এক হলো 6 ঘন্টা ঘুম, একমাত্র এই জিনিসটা থাকবে ফিক্স। বাকি সবই 6 ঘন্টা ঘুম ছাড়া বাকি পুরাটা সময়, বাকি 18 ঘন্টা, বাকি পুরাটা সময় পড়ার সাথে লেগে থাকতে হবে। পড়তে হবে আমি সেটা বলি নাই, বাট পড়ার সাথে লেগে থাকতে হবে। এমন না যে তোমাকে দিনরাত 18 ঘন্টা কারো পক্ষে পড়া সম্ভব, এই জিনিস সম্ভব না। কিন্তু কেউ যদি আদৌ চান্স পেতে চাও, ছোট্ট ভাইয়া এবং আপনার, পড়ার সাথে লেগে থাকতে হবে। এই 18 ঘন্টার মধ্যে তোমার প্রত্যেকদিন তো সব জায়গায় ক্লাস থাকবে না, অবশ্যই 3 থেকে 4 ঘন্টা তুমি সেটা কোচিং এ দাও, সেটা তুমি ক্লাস করাতে দাও, অবশ্যই ক্লাস করাতে দিবা। 18 ঘন্টা মানে অনেক সময় কিন্তু ভাইয়া, খাইতে লাগে আর 1 ঘন্টা। এই বাকি 17 ঘন্টা জীবনের যে ঠিক মতো কাজে লাগাবে সে কিন্তু মোটামুটি বিন্দাস। 3 থেকে 4 ঘন্টা, 3-4 ঘন্টা তুমি ক্লাস করো, কোনো সমস্যা নাই। একটা ক্লাস করবে, দুইটা ক্লাস করবে, তিনটা ক্লাস করবে, প্রাইভেট পড়বা, যা ইচ্ছা তাই করো। 3-4-5 ঘন্টা, ঠিক আছে। বাট নিজে থেকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট নিজে থেকে 5 ঘন্টা টানা পড়া। 5 ঘন্টা পড়া, অ্যাটলিস্ট চেষ্টা করতে 5 ঘন্টা পড়া। যদিও আমি এখানে 6 ঘন্টা ঘুম, 1 ঘন্টা অন্য হাবিজাবি, আর 5 ঘন্টা দিলাম ক্লাস, ঠিক আছে। ঘুম, 1 ঘন্টা ক্লাস, তাহলে দেখো এখানে কিন্তু গেল 12 ঘন্টা। আছে কিন্তু আরো 12 ঘন্টা। এই 12 ঘন্টাকে তুমি 2-3 শিফটে ভাগ করে নিবা। 5 ঘন্টার কথা বাদ দেই, ছোট ছোট করে দিই তোমাদের জন্য আরো। অবশ্যই 2 ঘন্টা করে অ্যাটলিস্ট 4টা শিফটে 8 ঘন্টা পড়তে পারতে হবে। 2-2-2-2 4টা শিফট অ্যাটলিস্ট 8 ঘন্টা তোমাকে পড়তেই হবে। 2 ঘন্টা পরে ব্রেক, 2 ঘন্টা পরে ব্রেক, 2 ঘন্টা পরে ব্রেক, 2 ঘন্টা পরে ব্রেক। খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হ্যাঁ, কি বলো, প্রশ্ন পড়তে হবে না মানে কি? পড়া নিয়েই চিন্তা করতে হবে। এই যে তাহলে এখানে দিলাম 8 ঘন্টা আর এখানে দিলাম 12 ঘন্টা, বাকি যে থাকলো 4 ঘন্টা, সেই 4 ঘন্টা কি তুমি মানে সেই 4 ঘন্টাকে আনন্দ করে ঘুরে বেড়াবা নাকি? ওই 4 ঘন্টা আনন্দ করে ঘুরে বেড়াবার সুযোগ নাই। সত্য কথা হচ্ছে ওই 4 ঘন্টা আনন্দ করে ঘুরে বেড়াবার সুযোগ নেই। বন্ধু বান্ধবের সাথে খোঁজ খবর নিতে পারো যে কোথায় কি করতেছে। সেই 4 ঘন্টা পড়া নিয়েই চিন্তা করতে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি তো এটা পড়ি নাই, আমাকে এটা পড়তে হবে, আমি এটা কেন পড়লাম না। এই হইল কথা। অবশ্যই অন্ততপক্ষে 2 ঘন্টা করে 8 ঘন্টা নিজে পড়বা। আর এইখানে 5 ঘন্টা অবশ্যই তুমি অবশ্যই 2 থেকে 3টা ভাইয়ের কাছে পড়ো, ক্লাস করে যা ইচ্ছা তাই করো, অবশ্যই গুরুজনের শিক্ষা নিবা। বাট অবশ্যই যারা বলতেছে না পড়েই চান্স হয়, কেউ যদি বলে যে না পড়ে চান্স হয়, ও ভালো জায়গায় পড়তেছে না, আমি গ্যারান্টি দিলাম। আমি আমার মনে আছে, আমাকে যদি কেউ জিজ্ঞেস ভাইয়া আপনি কতটুকু পড়ছেন, ওই 6 ঘন্টা ঘুম বাদ দিয়ে বাকি সময় আমি পড়ালেখা নিয়েই থাকতাম। যদি অবশ্যই কিছু না কিছু কাজ থাকে, গোসল করা, খাওয়া দাওয়া করা, অবশ্যই মাঝে মাঝে হালকা একটু রেস্ট নেওয়া। দেখো আমি কিন্তু পুরো 18 ঘন্টাই পুরোটা পড়তে বলিনি, 8 ঘন্টা পড়তে বলছি। আর
6 ঘন্টা ক্লাস বা এগুলো অ্যাসিস্টেড পড়ালেখা, এটাকে বলে সেলফ, আর এটাকে বলা হল অ্যাসিস্টেড, কারো সাহায্য নিয়ে, ডিএমসি ডিএমএস এর সাহায্য নিতে পারো, কোচিং এর সাহায্য নিতে পারো, যেটা আছে সেটা করতে পারো তুমি, ঠিক আছে? সো পড়ালেখার মধ্যেই থাকতে হবে, বাকি সময় পড়ালেখার মধ্যেই। আর বাকিরা কে পরামর্শ দিচ্ছে সেইটা খেয়াল করবা, সেই ভাইয়া এই মুহূর্তে কোথায় পড়তেছে সেইটা খেয়াল করবা, তাহলেই হবে। পরামর্শটা কোথা থেকে আসতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওই ভাইয়া, আমি কোনো মেডিকেল কি ছোট করছি না, কিন্তু ওই ভাইয়া কোনো মতে মেডিকেলে চান্স পেয়েছে, সত্য কথা হচ্ছে তোমার ওর কাছ থেকে পরামর্শটা নেওয়া উচিত হবে, কিন্তু পুরোপুরি পরামর্শ নেওয়া উচিত হবে না তুমি যদি ভালো জায়গায় পড়তে চাও। এটাই হলো সত্য কথা। ভাইয়া আবারও বলছে, সাফল্য কোনোভাবেই সহজ না, অবশ্যই তুমুল পরিশ্রম করতে হবে। ঢাকা মেডিকেলে যে 200 জন চান্স পায়, এরা পৃথিবীর সেরা 200 জন মেধাবী, এরা পৃথিবীর সেরা 200 জন মেধাবী না হলেও, মেধাবী কিনা জানি না, কিন্তু এরা সেরা 200 জন পরিশ্রমী, এতে কোনো সন্দেহ নাই। এদের পরিশ্রম দেখেই সৃষ্টিকর্তা এদেরকে কবুল করছে যে তোমরা তোমাদের লক্ষ্যটা পূরণ করতে পারো, এইটাই সত্য কথা, ঠিক আছে? তারপরও কিছু এক্সট্রা অর্ডিনারি, ছোট এক্সট্রা অর্ডিনারি ছেলে পেলে থাকে যারা অল্প পড়ে হয়ে যায়। তুমি যদি এক্সট্রা অর্ডিনারি হও, তোমার জন্য এই ক্লাসটা না। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি, ঢাকা মেডিকেল কলেজে 5 বছর পড়েছি, 200 জনকে চোখে দেখেছি। 200 জনের মধ্যে আমাকে যদি বলতে বলো যে ভাইয়া এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি কয়জন, 200 জনের মধ্যে এক্সট্রা অর্ডিনারি যারা অ্যাকচুয়ালি অসাধারণ, যারা অল্প পড়লেই হয়ে যায়, এইরকম কয়জন এক্সট্রা অর্ডিনারি, সব মিলে আমি বলবো মাত্র 20 জন। আমি নিজেকে বলবো না সেটা, বাট 20 জন এমন পেয়েছি যারা হলো এক্সট্রা অর্ডিনারি, যারা ফ্যান্টাস্টিক। এরা এদেরকে দিন দিন রাত পড়তে হয় না। আর বাকি 180 জন আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, এই 180 জন যারা চান্স পায়, এরা হলো সেই সময়ের এক্সট্রা অর্ডিনারি, এরা হলো এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। আর বাকি 180 জন এক্সট্রা অর্ডিনারি পরিশ্রমী। ভাইয়া সাফল্যকে পরিশ্রমী নিশ্চিত করে, এরা হলো এক্সট্রা অর্ডিনারি পরিশ্রমী, ঠিক আছে? সো এক্সট্রা অর্ডিনারি পরিশ্রমীরাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে 10 জনের মধ্যে 9 জন চান্স পায়, আর বাকি একজন হলো এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট। ওর জন্য আজকের এই ক্লাসটা অ্যাকচুয়ালি খুব একটা দরকার নাই। ও আসলে তোফায়েল ভাইয়ের কথা শুনুক, যে কারো কথা শুনুক আর না শুনুক, ও পরীক্ষার হলে ঠিকই বাঙ্গি ফাটাই ফেলবে, ওর জন্য আজকে ক্লাসটা না। কিন্তু যে নিজেকে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট মনে করছো না, তুমি যদি মনে না করো, তাহলে ভাইয়া এই ক্লাসটা তোমার জন্য, তোমাকে এক্সট্রা অর্ডিনারি পরিশ্রমী হতে হবে। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলে দেই, কেউ যদি বলে অল্প পরিশ্রমে ঢাকা মেডিকেলে চান্স হবে, মেডিকেলে চান্স হবে, এরা হলো সবাই ভুয়া, এদের কথা শোনার দরকার নাই ভাইরা আমার, এরা তোমাকে ভুল পথে পরিচালিত করছে, ঠিক আছে? এদের কথা শোনা যাবে না, পুরোপুরি পরিশ্রম করেই চান্স পেতে হবে। আমি পরিশ্রম করেছি, চান্স পেয়েছি। আচ্ছা, ডান। তাহলে পরিশ্রম কিভাবে করবা সেটা বলে দিলাম, কি কি পড়বা সেটা তো পরে বলবো। আর লাস্ট কথা, ভাগ্য, এই জিনিসটা, এই দুইটা জিনিস, লক্ষ্য এবং পরিশ্রম, এইটা কিন্তু ভাইয়া তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য 66% তোমার হাতে, কিন্তু এই জিনিসটা ভাইয়া তোমার হাতে না, এই ভাগ্য জিনিসটা তোমার হাতে না, এই জিনিসটা তোমার হাতে না। এবং এটা নিয়ে আমি খুব একটা কথাও বলবো না। আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আমরা সবাই জানি যে সৃষ্টিকর্তা সবাইকে পরিচালিত করছেন, সবার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তিনি লিখে রেখেছেন। তো এইটাতে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মনে রাখতে হবে যে সাফল্য, আমি সূত্রটা একটা জায়গায় পেয়েছিলাম, তারপর থেকে অনেককেই বলি, সাফল্য সমান হলো পরিশ্রম গুণন ভাগ্য। এই জিনিসটা আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে বলতে পারবো না, তারপরে এইটুকু বলতে পারি, এইটুকু বলতে পারি আমি তোমাদেরকে, সৃষ্টিকর্তা তারই ভাগ্যটা ভালো করেন যার তোমার এই সাফল্য, লক্ষ্য এবং পরিশ্রম যার ফ্যান্টাস্টিক থাকে, তারই ভাগ্যটা সুপ্রসন্ন হয়। কথাটাকে বুঝতে পারলা? একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি আমি। আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যে চান্স পাই, আমাদের বছর প্রথম হয়েছিল মাহমুদ, আমার বন্ধু, ফার্স্ট, সারা বাংলাদেশের ফার্স্ট। আমি চান্স পাওয়ার পর দেখি ও গাছ থেকে ঝুলতেছে, ল্যাম্পপোস্ট থেকে ঝুলতেছে, ওর চারিদিকে দেওয়ালের দিকে তাকালেই শুধুমাত্র ওর ছবি, কারণ কোচিং সেন্টার গুলো মার্কেটিং করেছে ওকে দিয়ে, খুবই মার্কেটিং। মাহমুদ কিন্তু প্রথমবার সেকেন্ড টাইমার হিসেবে কোথাও চান্স পায় নাই। যে ছোট্ট ভাইয়ারা এখানে আছো, সে কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে কোথাও চান্স পায়, সেকেন্ড টাইমার হিসেবে ফার্স্ট হয়েছে, প্রথমবার কিন্তু চান্স পায় নাই সে কোথাও। দেখো, যেই ছেলেটা মেডিকেলেই চান্স পেলো না, পরের বার কি তার ভাগ্য এমন বদলে গেল যে ফার্স্ট হয়ে গেল? ভাগ্য কিন্তু বদলে গেছে, কিন্তু আসলে ভাগ্যের চেয়েও বেশি বদলেছে হলো মাহমুদ নিজে, তার পরিশ্রম, তার লক্ষ্য আগের বারের তুলনায় পুরোপুরি বদলে গেছে। সেই জন্য এইবার কিন্তু তার ভাগ্য তার সুপ্রসন্ন হয়েছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তো ভাইয়া, আমি সবসময় বিশ্বাস করি অবশ্যই ভাগ্য একটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ভাগ্যকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা ভাগ্যকে আমরা প্রভাবিত করতে পারি আমাদের লক্ষ্য এবং পরিশ্রম যদি অটুট থাকে,
লক্ষ্য যদি থাকে অটুট আর বিশ্বাস যদি থাকে হৃদয়ে, তোমার কিন্তু বিজয়ী দেখা হবে। আমি খুব ক্লিয়ার করে বলে দিলাম কতটুকু পড়বো। এই স্লাইডগুলো যদিও পরে আবার আছে, তবে আমি খুব স্পষ্ট করে ক্লিয়ারলি বলে দিলাম দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। পরে তোমরা প্রশ্ন করেছে যে ভাইয়া পরিশ্রম কিভাবে করব, তাহলে এই প্রশ্নটা কিন্তু আমি উত্তর দিয়ে দিলাম। অলরেডি 1002টা কমেন্ট করেছো, কাজের কমেন্ট থাকো। ভাইয়া অনেক সময় 100% কনসেন্ট্রেশন আসে না, তখন 2 ঘন্টা মনোযোগ বসানোটা যুদ্ধের মতো, এই অবস্থায় কি করব? ঠিক আছে, আচ্ছা ফাইন। সো পরিশ্রম কিভাবে করব এই রিলেটেড আমরা কিন্তু আলোচনা করলাম। এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেইটা। আবু বকর ভাইয়া, আমাদের অলিম্পিয়াড অ্যারেঞ্জমেন্ট কবে? এবার অলিম্পিয়াডে থেকে আমাদের ফি নিবেন, অলিম্পিয়াডে ফি নেওয়া হবে। আমরা 1 তারিখে একটা অলিম্পিয়াড আয়োজন করব, কালকে এটার ঘোষণা আসবে, যেখানে মেডিকেল, আমরা একটা ছোট্ট ঘোষণা এখানে দিয়ে দিই যে 500 জন আছো, মেডিকেল প্রশ্নে অলিম্পিয়াড হবে, মেডিকেল স্ট্যান্ডার্ড পুরাপুরি। তুমি দেখো তো কতটুকু প্রিপারেশন নিয়েছো তুমি। মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে হবে অলিম্পিয়াড, মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পুরাপুরি 100 মার্কের পরীক্ষা হবে। এবং এই 100 মার্কের পরীক্ষাতে 30 মার্ক থাকবে বায়োলজি, 25 মার্ক থাকবে কেমিস্ট্রি, ফিজিক্স থাকবে 20 মার্ক, তোমার ইংরেজি থাকবে 15 মার্ক, আর জিকে থাকবে 10 মার্ক। ভাই একদম মেডিকেল স্ট্যান্ডার্ড। এই পরীক্ষা নিব আমরা 1ই জানুয়ারি। আমরা এটা আজ কালকেই ঘোষণা দিব, আজকে 1ই জানুয়ারি। তুমি একটু যাচাই করে দেখবা যে তোমার অবস্থানটা সবার মধ্যে কত। মাঝে মাঝে আমি কিন্তু কলেজ লাইফে অনেক পরীক্ষা দিতাম, আমি নিজেকে যাচাই করে দেখতাম যে আমি কত পাচ্ছি। আমি তখন সবসময় 60% মার্ক পাইতাম। তো আমি জানতাম যে আমাকে আর 20% পড়ালেখা করতে হবে কোচিং এর সময়ে। আমি কলেজে যখনই পরীক্ষা দিতাম দেখতাম যে আমি তো 60% মার্ক পাই। হঠাৎ করে একটা মেডিকেল প্রশ্ন নিয়ে খুলে বসতাম, একটা মডেল টেস্ট নিয়ে বসতাম, আমি দেখতাম যে 60% মার্ক পাই সবসময়। আমি কিন্তু বাকি 23% মার্ক আমি কিন্তু অর্জন করেছি আমার কোচিং এর সময় নিজে পড়ালেখা করে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ওকে, জিকে ইংলিশ কি পড়বো? আচ্ছা ঠিক আছে। এখানে ভাইয়া এইচএসসি 23-এর জুম ক্লাস কখন থেকে চালু করবেন? এখানে অনেকে এইচএসসি 22-এর আছো, অনেকে এইচএসসি 23-এর আছো। তোমাদের জন্য নতুন ব্যাচ এই সপ্তাহে শুরু হবে, যেখানে আমরা বেসিক থেকে পড়ানো শুরু করব। তোমাদের আলাদা প্রি মেডিকেল কোর্স, যেখানে কনসেপ্ট থেকে পড়ানো শুরু করা হবে। ঠিক আছে, ওকে। সো তাহলে অলিম্পিয়াডের প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। আর কারো কোনো প্রশ্ন? এখানে জেরিন প্রশ্ন করেছিল যে ভাইয়া মনোযোগ ধরে রাখতে পারি না, মনোযোগ ধরে রাখতে পারি না, মনোযোগ ধরে রাখার জন্য আমরা কি করব? মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কথা, কেউ যদি মনোযোগ ধরে রাখতে চাও, 1 নাম্বার কথা হলো মোবাইল এবং সকল প্রকার ডিভাইস। তোমার যদি মোবাইল না থাকে, ল্যাপটপ থাকে, মোবাইল এবং যে কোনো প্রকার ডিভাইস এইটাকে পুরোপুরি বন্ধ করে দূরে রাখে, একদম দূরে রেখে আসতে হবে, একদম দূরে, বহু দূরে। মানে যাতে তুমি হাতে চাইলেই হাতের নাগালে এটাকে খুঁজে না পাও। যখন তুমি একা একা পড়বা, সেলফ স্টাডি, তখন কিন্তু মনোযোগ আনাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন মোবাইল এগুলোকে একদম দূরে রেখে আসতে হবে, যাতে তুমি এটাকে হাতে নাগালে খুঁজে না পাও। আর যখন অ্যাসিস্টেড, মনে করো আমাদের ক্লাস করবা, তখন তো মোবাইল হাতে নিতেই হবে। ক্লাসটা শেষ, পড়াটা বোঝা শেষ, বই দাগানো শেষ, মোবাইলটা বন্ধ করে দূরে রেখে আসতে হবে। এবং নিজের মনকে বলতে হবে আগামী 1 ঘন্টা এই টপিক, এই 1 ঘন্টা পড়ার পরে গিয়ে আমি মোবাইলটা হাতে নিব 5 মিনিটের জন্য, বা এই 2 ঘন্টা শেষে আমি মোবাইলটা হাতে নিব। যার ধৈর্য ক্ষমতা যত বেশি হবে, সে কিন্তু তত পারবে। এবং এই যে তুমি যে 2 ঘন্টা বসে থাকবা, এইটাই তোমাকে ধৈর্য শক্তি দিবে। যারা ডাক্তার হতে চাচ্ছ, তোমরা তো কি বুঝে ডাক্তার হতে চাচ্ছ জানো না, বাট যেই লাইফে ঢুকতে যাচ্ছ, সেই লাইফে ভাইয়া সবচেয়ে বড় যে গুণটা দরকার, সেটার নাম ধৈর্য। কারণ ডাক্তারি পড়ালেখার শুরু আছে, এই যে পড়ালেখা শুরু করতে বললাম 16 ঘন্টা, ভাইয়া পড়ালেখার শুরু আছে, শেষ হবে শুধুমাত্র যেদিন তোমার মৃত্যু হবে সেই দিন। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, তখন তুমি গিয়ে পড়ালেখাটা বইটা ক্লোজ করতে পারবা যে আমার বইগুলো এখন কাউকে দান করে দাও, সে পড়ুক। ডাক্তারদের জীবনে পড়ার শুরু আছে কিন্তু শেষ নাই। কিন্তু এইটুকু বলতে পারি যে ভাইয়া এর চেয়ে বেশি সম্মান সাধারণ মানুষ খুব কম মানুষকেই করে। তুমি যদি ভালো চিকিৎসক হও, তোমার যদি ব্যবহার আচার ভালো হয়, তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো, তুমি মানুষের যে দোয়া পাবা, যে শান্তি তোমার লাগবে, এটা সকল পেশাই দারুণ। কিন্তু চিকিৎসকরা এই জিনিসটা খুবই ভালো পায়। এবং একমাত্র চিকিৎসা পেশা অন্যতম সেরা পেশা, শিক্ষকতাও একটাও, যেই পেশাতে সম্মান এবং অর্থ, টাকা তো জীবনে খুবই দরকার, তাই না? টাকা পয়সা অনেক দরকার। টাকা ছাড়া তুমি দুনিয়া, টাকা একটা খুব গুরুত্বপূর্ণ টুল, যেটা ছাড়া তুমি দুনিয়া চলা খুব কঠিন। সম্মান এবং অর্থ হাতে হাত ধরে চলে। যে যত বেশি বড় ডাক্তার হবে, তার সম্মান তত বড় হবে, তার টাকাও তত বেশি হবে।
সো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এই পেশায় কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৎ পথে ইনকাম। এছাড়া অসৎ পথে আয় করতে চাইলে বাংলাদেশে অসংখ্য পেশা আছে, আর ব্যবসা তো আছেই, তুমি টাকা, ঠিক আছে, সো ধৈর্য বাড়াতে হবে। ওকে, সো আমরা তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিলাম, আমি আমার প্রেজেন্টেশনে চলে যাই। আমরা তোমাদের পরিশ্রম কিভাবে করব, আশা করি সবাই তোমরা এটা বুঝতে পারছো যে পরিশ্রম কিভাবে করবা। পরিশ্রম করতে করতে মোটামুটি দারুণ ভাবে মানে পরিশ্রম করতে হবে দারুণ ভাবে। এইবার কি কি বই পড়বো, ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কি কি বই পড়বো সেই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দেই, তারপর এখানে একজন সুন্দর একটা কমেন্ট করেছে যে ভাইয়া, আচ্ছা এই উত্তরটা দিয়ে দিই। 3 দিন পড়ার পরে চতুর্থ দিনে গিয়ে ভাইয়া আমার পড়ার ইচ্ছা কমে যায়। ফাইন, ঠিক আছে, এইটা কোনো ব্যাপার না। তুমি চতুর্থ দিনে যে পড়ার ইচ্ছা কমে যাবে, সেই দিনটাকে খুব বেশি পড়ার দরকার নাই, সেই দিনটাতে প্রশ্ন সলভ করবা, সেই দিনটাতে বেশি বেশি ভিডিও লেকচার দেখবা। যেই দিনটাতে পড়তে মন চাইবে না, সেই দিনটাতে মনে করো ডিএমসি ইউটিউব চ্যানেলে ঢুকে যে কোনো একটা চ্যাপ্টার দেখে ফেলো, আমাদের অ্যাপে ঢুকে যে কোনো একটা চ্যাপ্টারের ভিডিও দেখে ফেলো। যখন নিজে পড়তে ইচ্ছা করবে না, তখন অ্যাসিস্টেড লার্নিং এ যাবা, কিন্তু সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। অ্যাসিস্টেড লার্নিং নেওয়া কিন্তু সহজ, কারণ এটাতে ব্রেন কিন্তু কম কাজ করে। তাকে তোমাকে কিন্তু আমি পড়াই দিচ্ছি, তোমার জন্য পড়াটা কিন্তু সহজ হচ্ছে। নিজে পড়তে গেলে কিন্তু ভাইয়া ব্রেনের অনেকটু কষ্ট হয়, ব্রেন কিন্তু এত পরিশ্রম করতে চায় না। মানুষের ব্রেন কিন্তু আমাদের মতোই ফাঁকিবাজ, সবসময় মনে রাখবে ব্রেন কিন্তু ফাঁকিবাজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে 3 ইডিয়টস একটা কথা বলে না, আল ইজ ওয়েল, এটা কিন্তু আমরা মন বলতে কিন্তু আমাদের ব্রেইন, আমাদের ব্রেইনকে কিন্তু বোঝাতে হয়, ব্রেইনকে কিন্তু মানায় নিয়ে পড়াতে হয়। যেই চতুর্থ দিনে গিয়ে একদিন 2 দিন খুব ভালো পড়লা, তৃতীয় দিনে যখন পড়ালেখা হবে না, তখন কিন্তু তুমি ভাইয়া সময় নষ্ট না করে অবশ্যই অবশ্যই অ্যাসিস্টেড লার্নিং এ চলে যাবা। যে এখন নিজে পড়বো না, বাট আমাকে পড়া শিখতে হবে, তখন কিন্তু শেখা যাবে। তবে গ্যাপ কিন্তু দিবা না, আমি কিন্তু তা বলি নাই, অবশ্যই মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে সেটা পড়বা। ওকে, কি কি বই পড়বো, বইয়ের ব্যাপারে খুব ক্লিয়ার কাট কথা। এইবার সবার প্রিয় প্রশ্নের উত্তর, হ্যাঁ তাও পড়ার মধ্যে থাকবা। সবার প্রিয় প্রশ্নের উত্তর দিচ্ছি ভাই, জিকে ইংলিশ কোন বই পড়বো, ভাইয়া কোনটা কোন বই পড়বো, কি কি বই পড়বো। 10 বার বলছি আমি, আমার ভিডিওতে মিনিমাম 20 বার বলে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেলে, আবারও বলছি, জীববিজ্ঞান এইটাই পড়তে হবে। দুনিয়াতে সবাই এইটাই পড়ে, তুমি যে অন্য পড়বা তা না। প্রথম পত্রের জন্য একটাই বই পড়বা, সেটার নাম হলো আবুল হাসান। দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল। যারা আমাদের প্রি মেডিকেল স্টুডেন্ট তাদের কিন্তু আমি অনেকটুকু পড়িয়েই দিয়েছি, যারা আমাদের অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট, অলরেডি প্রি মেডিকেল স্টুডেন্ট, তারা কিন্তু অলরেডি অনেকটুকু এই বইগুলোর সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া আছে। তাদের কাছে এই কথাগুলো মনে হবে যে ভাইয়া এগুলো কেন বলছে, কিন্তু তোমরা জেনে খুবই অবাক হবা, খুবই 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 অবাক হবা যে বেশিরভাগ বাচ্চা কাচ্চা এখন এই জিনিসের, অনেক বাচ্চা কাচ্চা আছে তোমাদের সাথে পরীক্ষা দিবে, তারা এখন এই জিনিসটাই জানে না। হয়তো অনেকে আজকে প্রথমবার এই জিনিস জানবে আমার ক্লাস করে। তাহলে জীববিজ্ঞান প্রথম পত্র আবুল হাসান এবং গাজী আজমল। ভাইয়া অতিরিক্ত কোন বই, প্রথম পত্রের জন্য অতিরিক্ত হলো গাজী আজমল, দ্বিতীয় পত্রের জন্য অতিরিক্ত হলো আলিম স্যারের বই। এইটা হলো অতিরিক্ত, লাল কালিটা হলো অতিরিক্ত। তাহলে এটা হলো অতিরিক্ত, ঠিক আছে। আর ভাইয়া, ভাইয়া আর কি পড়বো, আবারও বলছি মেইন বইটা পড়তে হবে, আবুল হাসান গাজী আজমলের উপরে 100% বস হতে হবে। বইয়ের প্রত্যেকটা পেজ, প্রতিটা পেজ পড়তে হবে, প্রতিটা পেজ পড়তে হবে, প্রতিটা পেজ। এইবার সবার আগে সবার প্রিয় প্রশ্নের উত্তর দেই। মিনিমাম 100টা প্রশ্ন হয়েছে এখানে, কমেন্ট এই মুহূর্তে কয়টা, 1500 কমেন্টে 200 কমেন্ট পাওয়া যাবে। শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, আমি শুধু একটাই উত্তর দিতে চাই, শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। ভাই এটা একমাত্র বাংলাদেশে যদি কেউ জানে সেটা হলো আল্লাহ পাক। আল্লাহ পাক ছাড়া এই প্রশ্নটা করে পাগল বানায় দিও না, আল্লাহ পাক ছাড়া ছাড়া এটা কেউ 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 জানে না। ভাইয়া শর্ট সিলেবাসও হবে নাকি ফুল সিলেবাস হবে, এই প্রশ্নটা আর করিস না ভাইয়া, এটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এটা যেদিন স্বাস্থ্য বিভাগ ঘোষণা দিবে শুধুমাত্র সেই দিন বলা যাবে শর্ট সিলেবাস হবে না ফুল হবে, এটা আমি জানি না। এখন তাহলে ভাইয়া কি করব, ভাইয়া তাহলে আমরা এখন কি করব, আমাদেরকে তো পড়তে হবে। তাদের জন্য ডিএমসি ড্রিমার্স কি করবে সেইটা তাহলে শোনো। আমরা আমাদের যে অ্যাডমিশন ব্যাচ, শিওর সাকসেস অ্যাডমিশন ব্যাচ, সেই অ্যাডমিশন ব্যাচ আমরা ডিজাইন করব ফুল সিলেবাস অনুসারে।
এবং আমি জানি না যে তোমরা ফুল সিলেবাস কোথায় কোথায় কি ক্লাস করছো, অসংখ্য প্রতিষ্ঠানের অসংখ্য ব্যাচ আছে, অসংখ্য কোচিং আছে, আমি সবগুলা সম্পর্কে আইডিয়াও নাই। তবে আমরা ফুল সিলেবাস অনুসারে আমাদের কোর্স প্ল্যান ডিজাইন করব, এবং এইটুকু বলতে পারি যেই চ্যাপ্টারটা ইহজন্মে পড়ো নাই কোনো সমস্যা নাই, একটা ক্লাস করলেই সেই চ্যাপ্টারটা তোমার হয়ে যাবে। তারপর তুমি একবার কষ্ট করে জাস্ট পড়ে ফেলবা, ভয় দুশ্চিন্তা ভীতির কোনো কারণ নাই। মেডিকেলে পড়ার জন্য যে কোনো চ্যাপ্টারের উপরে, তোমার মেডিকেলে পড়ার জন্য ওই চ্যাপ্টারের উপরে দুনিয়ার বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, মেডিকেল রিলেটেড যতটুকু টপিক আছে সেইটুকু পড়লেই হয়। সেই জন্য আমরা আমাদের শিওর সাকসেস অ্যাডমিশন ব্যাচকে ফুল সিলেবাস অনুসারে আমরা ডিজাইন করেছি। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান থিং, ফুল সিলেবাস, এবং সেইভাবেই ক্লাস হবে। আগামী 7 দিন আমরা তোমাদের যেই চ্যাপ্টারগুলো পড়া হয়নি কিছু ফ্রি ক্লাস নিব আমরা, এবং আগামী কয়েকদিনই আমরা কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে পড়িয়ে দিব। কারণ এই সময়টাতে তো তোমাদের ব্রেন কিছুটা ফ্রি, এই সময় এই তথ্য এর মধ্যে যদি ঘোষণা চলে আসে তাহলে এইগুলো বোনাস চ্যাপ্টার, আর যদি ঘোষণা না আসে তাহলে তো এই চ্যাপ্টারগুলো কাজে লেগেই যাবে। সো ভয়ের কোনো কারণ নাই, আগামী 7 দিন আমাদের ক্লাস একটু করো, করবা কিনা। আগামী 7 দিনে কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো কখনো পড়া নেই সেগুলো করাই দিব। দেখি তোমরা একটু আমাকে জানাও তো ক্লাস কি আদৌ তোমরা করবা, করলে আমরা ফ্রি ক্লাস রান করব। তাসমিয়া তামান্না যারা অলরেডি আমাদের ব্যাচে আছো তাদেরকে আর এই জায়গায় ক্লাস করতে হবে না, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস? প্ল্যান থাকবে ফুল সিলেবাস পড়ার, প্ল্যান থাকবে অবশ্যই, আবারও বললাম লাস্ট বারের মতো আর বলবো না, আমরা ফুল সিলেবাস পড়াবো। তোমারও প্ল্যান থাকা উচিত ফুল সিলেবাস পড়ার, পরবর্তীতে কি হবে সেটা দেখা যাবে, ঠিক আছে? একটু তার আগে তোমরা জানো তোমরা ক্লাস করবা কিনা, তাহলেই শুধুমাত্র আমরা এটা রান করব, না হলে নয়তো বা রান করা খুবই কঠিন হবে। তবে এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি যে যে 25টা চ্যাপ্টার তোমার পড়া নাই, মোটেই ভয়ের কোনো কারণ নাই। এই 25টা চ্যাপ্টার তোমার জন্য যতটুকু সহজ করে অ্যাসিস্টেড লার্নিং করা যায় সেইটা আমরা করে ফেলবো, ঠিক আছে? যারা আমার অ্যাডমিশন ব্যাচের আগের স্টুডেন্ট আছো তাদেরও আমরা এটা পড়িয়ে দিব। তবে মনে রাখতে হবে, এমন হবে না আমাদের ক্লাসের প্যাটার্ন যে শুরুতে শুধুই যেই চ্যাপ্টারগুলো পড়ো নেই শুধুই সেগুলো, তা না, দুইটা মিক্সড করে ক্লাস নিব আমরা, যাতে তোমার এইগুলাও রিভাইসের মধ্যে থাকে, শর্ট সিলেবাসের গুলো রিভাইসের মধ্যে থাকে, প্লাস তুমি লংটাও সাথে সাথে পড়তে পারো। আর যদি শুধু লং নেই, পরবর্তীতে দেখা গেল যে বাকি চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই টাইমটা কিন্তু পুরোটাই হুদাই নষ্ট হয়ে যাবে। সো আমরা এরকমটা কখনোই করব না, আমরা মিক্সড ক্লাস নিতে যাচ্ছি, এবং তোমাদের রুটিন প্যাটার্নটা কিন্তু মিক্সড হতে যাচ্ছে, ঠিক আছে? যেখানে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো তো থাকবেই, সাথে যে বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো আমাদের মডিউলে থাকবে। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট, যারা অলরেডি আমার স্টুডেন্ট, যারা ভবিষ্যতে হতে যাচ্ছ, সবাই আমার কথাটা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, সাইফুল বলেছে অলিম্পিয়াড কোন সিলেবাসে হবে? ভাইয়া অনলাইন ক্লাস নেবেন, পেইড কোর্স, কোন সাবজেক্ট পড়াবেন? সব সাবজেক্ট। ইফতি, তুমি এখনো বিএমসি গেমার সম্পর্কে জানো না, খুবই কষ্ট পেলাম আমি, ঠিক আছে? ওকে, সো তাহলে বই কি কি পড়বোতে আমি ছিলাম, বই কি কি পড়বোতে কি কি বই পড়ার মধ্যে কি কি ছিলাম? দেখো, জীববিজ্ঞান শেষ, রসায়ন, একটাই কথা, রসায়ন, রসায়নের রস কতটুকু আছে আমি জানি না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার রসায়নে কোনোই রস নাই। ওয়ান এন্ড অনলি একটাই কথা, হাজারি ও নাকসারের বই, এইটাই মূল কথা, এইটাই মূল বই, এইটাই পড়বো, প্রথম পত্র দ্বিতীয় পত্র সবকিছুর জন্য হাজারি এবং নাক, এইটাই পড়ে শেষ করতে হবে, এইটাই মেইন, অন্য কোনো বই। আর অতিরিক্ত যে পড়তে চাও, অতিরিক্ত যে পড়তে চাবে সে পড়বে আহসানুল কবির স্যারের বই, কবির স্যারের বইটা অতিরিক্ত, এটা মূল বই হিসাবে আমরা পড়বো না, আমরা এটাকে অতিরিক্ত বই হিসাবে পড়বো, এবং এটাই কিন্তু পড়া উচিত, এইটাই করা উচিত, হাজারি নাক পড়লে আর কোনো বই পড়া দরকার হয় না। আচ্ছা, সাথে কি পড়বো ভাইয়া? সাথে প্রত্যেকটা সাথে অবশ্যই আমাদের ড্রিম নোটস পড়তে হবে, ড্রিম লেকচার নোটস, ড্রিমার্স লেকচার নোটস, আমরা ওটা নাম দিয়েছি ড্রিম নোটস। কয়েকদিনের মধ্যে আমার প্রত্যেকটা পেইড ব্যাচের স্টুডেন্ট পেয়ে যাবে, যেখানে আমাদের অতিরিক্ত বইয়ের তথ্যগুলোও অ্যাড করে দেওয়া আছে। তুমি একটা বই ভালো করে পড়ো, সাথে আমাদের লেকচার নোটটা পড়ো, দ্যাট উইল বি এনাফ। একটা বই ভালো করে পড়ো, লেকচার নোট পড়ো, আমার মনে হয় দ্যাট উইল বি এনাফ। আর অতিরিক্ত অন্য বইয়ের যে এমসিকিউ সেগুলা আমাদের অ্যাপ থেকে সলভ করলেই হয়ে যাবে। সো একটা চ্যাপ্টার থেকে ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য একটা মূল বই, সাথে লেকচার নোট, সাথে এমসিকিউ পড়লেই হয়ে যায়। দুইটা বই পড়ার সময় এবং টাইম, টাইম এবং পরিশ্রম কোনোটাই করা যায় না, কোনোটাই থাকে না আসলে, ঠিক আছে? ওকে,
ফাইন, আবু বকর সেন্ট্রাল টেস্ট রুটিন কালকেই পেয়ে যাবা, নতুন সেন্ট্রাল টেস্ট রুটিন কালকেই পেয়ে যাবা, কালকে পরশুদিন থেকে সেন্ট্রাল টেস্ট শুরু হবে। ঠিক আছে, এইবার হলো পদার্থবিজ্ঞান, শুধুমাত্র একটাই বই পড়তে হবে, পদার্থবিজ্ঞান শুধুমাত্র একটাই বই পড়তে হবে, সেটা হলো ইসাক স্যারের বই। এই বইটা যে পারবে ভাই সেই চান্স পাবে, দ্যাট উইল বি এনাফ। এইটা হলো এক, ইসাক স্যারের বই। অতিরিক্ত কি পড়বা? অতিরিক্ত পড়বা লেকচার নোট, অতিরিক্ত পড়বা ডিএমসি ড্রিমার্স অ্যাপের এমসিকিউ। এই তো, এর বেশি কিছু না। আর যারা ডিএমসি ড্রিমার্স এ ক্লাস করবা না ভবিষ্যতে, কোনো সমস্যা নাই, ইসাক স্যারের বই সাথে শাহজাহান তপন স্যারের অতিরিক্ত। মূল বই তো কখনোই পড়বা না, শুধুমাত্র এবং শুধুমাত্র এই একটা বই ভালো করে পড়ে শেষ করতে হবে। এইবার তোমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত, ভাইয়া জিকে কোন বইটা পড়বো? ভাইয়া জিকে বাজারের যেইটা ইচ্ছা সেটা কিন, যেইটা ইচ্ছা সেইটা কিন, বাজারের যে কোনো বই। আমরা আমাদের নোট বানানো আছে, জিকের সিলেবাস তো খুবই কম, সো এটার উপর ডিএমসি ডিএমএস এর নোট আছে, সেই নোটটাও তোমরা জোগাড় করে নিতে পারো। বাজারে যে কোনো বই, কয়েকটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি, তারপরও যদি এই বইগুলোর ব্যবসায়ের ফলে আরো ভালো হবে, কিন্তু কিছুই করার নেই। একটা হলো জোবায়ের জিকে, জোবায়ের জিকে কিনলে জোবায়ের জিকে কিনবা, নাহলে কিনবা আলালস জিকে। এই দুইটা বই ভর্তি পরীক্ষার জন্য খুবই ভালো। এছাড়া সবচেয়ে কিনতে পারো MP3, মোটামুটি মানের একটা বই। আর কিনতে পারো নতুন বিশ্ব। ভাইয়া যেইটাই কিনো, নতুন বিশ্ব মানে প্রফেসরস এর, প্রকাশনীটার নাম হলো প্রফেসরস, যে কোনো একটা, জোবায়ের জিকে, আলাল জিকে, প্রফেসর, নতুন বিশ্ব, MP3, এই চারটার মধ্যে যে কোনো একটা। এই চারটাই পড়তে হবে, নট নেসেসারি। বাজারে আরো অসংখ্য বই আছে, যে কোনো একটা পড়লেই হবে, বাজারের যে কোনো বই। মেইন কথা হলো জিকের জন্য ওই টপিকটা পড়তে হবে, মুক্তিযুদ্ধ থেকে সবকিছুর উপরে বস হইতে হবে, এবং বিগত বছরের বিসিএস আর ভার্সিটির প্রশ্ন পড়তে হবে। এর বাইরে পড়ার কোনো সুযোগ নাই। আমাদেরকে কেউ দুনিয়ার জিকে বিশেষজ্ঞ হতে বলেনি, তুমি এখানে কে হতে চাই কোটিপতি খেলতে যাচ্ছ না। সো ওই মুক্তিযুদ্ধ পুরো টপিকটা যে কোনো বই থেকে পড়তে হবে। এই জন্য আমার সবচেয়ে প্রিয় বইয়ের নাম হলো তোমার নতুন বিশ্ব আর জোবায়ের জিকে। তুমি চাইলে এই দুইটা পড়তে পারো, তুমি ইনশাল্লাহ। উদ্ভাসের জিকে ইংলিশ পড়লে হবে কিনা? অবশ্যই হবে। আবারও বলতেছি, বাজারে যে কোনো বই, উদ্ভাস, তারপর যতগুলো কোচিং আছে, যে কারো বই পড়লেই হবে, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পড়লেই হয়েছে। ইংলিশ, ইংলিশের জন্য কি করবো? এই প্রশ্ন মিনিমাম প্রতিদিন 50টা জমা হয় ডিএমসি ডিমার্স পেজে, মিনিমাম 50টা। ইংলিশের জন্য ভাই তোর যেই বইটা ভালো লাগে, যেইটা ভালো লাগে, অ্যাপেক্স বইটা অনেকেই চিনে, অনেকেই সস বলে একটা বই আছে, তুই সস খা, অ্যাপেক্সে উঠে যা। বা একটা বই আছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই তিনটা বই খুবই ভালো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম আর অ্যাপেক্স। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ফ্যান্টাস্টিক বই। সসও খুবই ভালো বই। তুমি ভাইয়া যে কোনোটা, তবে আসল কথা হইলো পড়তে হবে। আজকে অ্যাপেক্স পড়লাম, কালকে এটা পড়লাম, পরের দিন সস পড়লাম, এমনি জীবনে হবে না। যেইটাই পড়ো সেইটাই ভালো করে পড়তে হবে। ইংলিশ খুব বেশি কিছু পড়তেই হয় না, মাত্র পড়তে হয় মাত্র কয়েকটা জিনিস। 10+ ক্যারি করতে চাইলে 10+, কেউ যদি 10+ ক্যারি করতে চাও ইংলিশে, তাহলে বিগত সকল বিসিএস প্রশ্ন, ঢাকা ভার্সিটির সকল প্রশ্ন, সকল ভার্সিটিতে আসা সকল প্রশ্ন, এবং মেডিকেলে, আমি এগুলোই পড়েছি। কে যেন কমেন্ট করেছে ভাই আপনি কি পড়েছেন? আমি এগুলোই পড়েছি। ঠিক আছে, সো এইগুলোই পড়তে হবে, এইগুলার কোয়েশ্চেন সলভ, দ্যাট উইল বি এনাফ। যে কোনো বই থেকে পড়ো তুমি, যে কোনো বই। আবারও বলছি, বইয়ের নাম আবারও বললাম, বোধহয় একটু বাফারিং হচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তোমরা আছো কিনা সবাই? আমি দেখতে পাচ্ছি না, মোস্ট প্রবলি একটু নেট ইস্যু। 414 জন এই মুহূর্তে ক্লাস করছে, তোমরা কি আছো? ওকে ফাইন, তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, সো এগুলোই পড়তে হবে। হোপফুলি ইংলিশ সম্পর্কে আমি ক্লিয়ার করে দিলাম যে ইংলিশ কি কি পড়তে হবে। এর বাইরে ইংলিশ পড়ার সুযোগ আছে বলে আমি মনে করি না, দ্যাট উইল বি এনাফ। এছাড়া আমরা লেকচার নোট দিব, সেই লেকচার নোটটা পড়লেও হবে, ডিএমসি ডিএমআরসি লেকচার নোট পড়লেও হবে, বা বই পড়লেও হবে। তোমরা যে যেটা পড়তে পছন্দ করো, ইটস টোটালি আপ টু ইউ, এটা আমি বলতে পারবো না। তুমি যেটা পড়তে চাও
তুমি সেটা পড়তে চাও। ভাই আপনার লেকচার নোটগুলো কোথায় পাবা? যারা আমাদের লেকচার নোটগুলো আসলে আমরা ফ্রিতে এই মুহূর্তে দিতে পারছি না, আমরা ডিএমসি ড্রিমার্স এ শুধুমাত্র দিতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা পড়লেই হবে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ আশা করি ডিএমসি ড্রিমার্স এর পিডিএফ নোটগুলো ইংলিশের জন্য অনেক গোছানো। হ্যাঁ, যথেষ্ট গোছানো, আমাদের লেকচার নোটগুলো যথেষ্ট গোছানো জেরিন, এতে কোনো সন্দেহ নাই। ওকে ফাইন। সো ওকে, লাস্ট আমরা তাহলে ওকে সো আমরা তাহলে কোথায় ছিলাম? কি কি বই পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করে ফেললাম। তাহলে কি কি বই পড়বো? বই কিন্তু ভাই এই কয়টাই, মূল বই আর জিকে ইংলিশের জন্য যে কোনো দুইটা বই, আর অবশ্যই অতিরিক্ত বইয়ের জন্য লেকচার নোট ফলো করতে পারো, তুমি ফলো করতে পারো, তুমি যেটাই ফলো করো, অসংখ্য কোচিং এর অসংখ্য নোট আছে, যে কোনো একটা ফলো করলেই হবে। বাট মেইন কথা হলো মূল বইটা পড়া। ভাই ওই কোচিং এর নোট পড়লে চান্স হবে ব্যাপারটা এমন না। প্রতি বছর শুধুমাত্র কিন্তু রেটিনার স্টুডেন্ট চান্স পায় না, উন্মেষের স্টুডেন্ট চান্স পায় না, প্রত্যেকের স্টুডেন্ট চান্স পায়, স্টুডেন্ট চান্স পায় নিজে থেকে পড়ে। ঠিক আছে, ওকে। সো কি কি বই পড়বো? হোপফুলি দিস ইজ ডান। কতক্ষণ পড়তে হয় আলোচনা হয়ে গেছে, তোমরা সবাই জানো। পড়তে হবে ঘুমের 6 ঘন্টা বাদে বাকি সময় পড়ালেখা। 6 ঘন্টা বাদে বাকি সময় পড়ালেখা, খুব ক্লিয়ার করে বললাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঘুমের 6 ঘন্টা বাদে বাকি সময় পড়ালেখা করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, এইবার আমরা ডান। এইবার আমরা দেখবো হলো যে কতক্ষণ পড়লা। ঠিক আছে, এখানে এটাকে ইরেজ করতে হবে, তার আগে এটাকে ইরেজ করে নেই, ওয়েট। সাধারণ জ্ঞান ইংলিশ কোথা থেকে কিভাবে পড়বো? আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, এই প্রশ্নে কিন্তু উত্তর দিয়ে দিলাম। সাধারণ জ্ঞান ইংলিশ কোথা থেকে কিভাবে পড়বা, কতটুকু পড়বা। আচ্ছা, একটু ডিএমসি ড্রিমার্সে আমরা যেভাবে পড়াবো সেটা একটু বলে দিই। যে বাবুগুলোর অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী সামনে, অনেক জায়গায় এই সিস্টেমে জিকে ইংলিশ পড়ানো হচ্ছে, যে জিকে ইংলিশ প্রতিদিন একটা ক্লাস হবে, তার শেষে 15 মিনিটে জিকে ইংলিশের পরীক্ষা, কিন্তু জিকে ইংলিশের কোনো আলাদা ক্লাস নাই। আমরা সেটা করব না। আমরা সপ্তাহে অতিরিক্ত প্রত্যেক সপ্তাহে জিকে ইংলিশে আলাদা ক্লাস হবে, যেখানে 2 ঘন্টা ব্যাপী জিকে এবং ইংলিশের ক্লাস হবে ভাইয়া। এবং সেইটার পরে উপরে সেই টপিকটা একদিনে একটা টপিক করে শেষ, এমন কখনোই করব না যে আধা খেসরা কোষ পড়লা, কোষ বিভাজন পড়লা, নগ্নবীজি আবৃতবীজি পড়লা, তার সাথে জিকে একটা টপিক লাগাই দিলাম। এতে যেটা দেখা যায়, কখনোই জিকে আর কখনোই ইংলিশটা কখনোই পড়া হয় না, এই জিকে ইংলিশ আলাদা করে কখনোই পড়া হয় না। সো আমরা আমাদের ক্লাসের প্ল্যানিংটাই এভাবে করছি যে তোমরা সপ্তাহে একটা দিন 2 ঘন্টা ক্লাস নিব আমরা অতিরিক্ত, এবং তুমি পরবর্তী সে 2 ঘন্টা ক্লাসের পর নিজে জিকে এবং ইংলিশ আরো 3 ঘন্টা করে পড়বা। এর চেয়ে বেশি আসলে পড়া লাগে না। যতটুকু আমরা সিলেবাস দিতে বলছি, 2 ঘন্টা ক্লাস করার পর অতিরিক্ত 3 ঘন্টা পরে ওই টপিক তো নাই বেশি জিকে ইংলিশে। আমরা সেইভাবেই এটাকে সেইভাবে ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছি, এইভাবেই পড়তে হবে। ঠিক আছে, ওকে ফাইন। সো খুবই সুন্দর, আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন কিভাবে সলভ করব, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখতে হবে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে মানুষ মাত্রই ভুল, তবে মেডিকেল লাইফে, কোচিং লাইফে, অ্যাডমিশন কোচিং লাইফে মনে রাখবা, অ্যাডমিশন কোচিং লাইফে ভুল সমান হলো আশীর্বাদ। এই সময়, অন্য সময় ভুল করে যে রাগে যাইতা, এখন মনে রাখবা ভুল মানেই হলো আশীর্বাদ, এবং তোমাকে কিন্তু ভুলটা আশীর্বাদ করছে যে এই ভুলটা ভর্তি পরীক্ষা হলে গিয়ে করো না, যে এই ভুলটা আজকে হলো সেইটা তুমি কিন্তু ভর্তি পরীক্ষা হলে গিয়ে করো না। দেখো ভাইয়া, একটা জিনিস, পড়া কিন্তু অনেক সহজ, এই কথাটা বলে দিই, পড়তে কিন্তু আমরা অনেকেই পারি, কিন্তু পড়া এবং পারার মধ্যে কিন্তু ভাইয়া অনেকটুকু গ্যাপ আছে। পড়া এবং পারার মধ্যে 3টা ধাপ আছে, পড়া এবং পারার মধ্যে 3টা ধাপ। প্রথম কথা হলো পারা, 2 নাম্বার হলো রিভাইজ, 3 নাম্বার হলো প্র্যাকটিস। যখন কেউ এই 3টা জিনিসই করবে, তখন সে যা পড়বে তাই পারবে। আর যখন কেউ শুধুমাত্র পড়বে, রিভাইজ আর প্র্যাকটিস করবে না, সে কিন্তু পড়বে কিন্তু পারবে না। দেখো ভাইয়া, পরীক্ষার হলে গিয়ে তোমাকে কিন্তু 95টা এমসিকিউ পেরে আসতে হবে, শুধুমাত্র পড়ে আসলে কিন্তু হবে না যে এটা আমি পড়ছিলাম। এই আমি আবারও বলছি তো, আমরা যে ডিএমসি ডিমার্স থেকে যা পড়াই বা যেই জায়গায় তুমি পড়ো, শুধু ডিএমসি ডিমার্স এর কথাই যে বলতেছি তা কিন্তু না। তুমি ভাইয়া যেই জায়গাতেই পড়ো, ভর্তি পরীক্ষা হলে গিয়ে 90% প্রশ্নই তুমি কমন পাবা। অর্থাৎ কি, 90% প্রশ্নই তোমার পড়া টপিক থেকেই আসবে, কিন্তু 90% প্রশ্নই কিন্তু তুমি পারবে এমন বাচ্চা কিন্তু দুনিয়াতে খুবই কম। সো 90% বা টপিক পড়ার চেয়ে 90% টপিক আমাদেরকে পারার দিকে মনোযোগ দিতে হবে। আমি কিন্তু যখন নিজের পরীক্ষাগুলো দেই, বিভিন্ন পরীক্ষায় আমি অংশ নেই, সেই পরীক্ষাগুলোতে কিন্তু আমি দেখতে পাই যে আমি অনেক কিছু পড়েছি কিন্তু পারছি না। তখনই বুঝতে পারি কেন পারলাম না, কারণ আগে এটা আমি প্র্যাকটিস করি নাই।
এই সময় প্র্যাকটিস ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ পড়া। তাহলে 2টা প সবই হলো প এর খেলা। 3টা প আমাদেরকে মনে রাখতে হবে, একটা হলো পড়া, তারপরেই হলো প্র্যাকটিস। শুধুমাত্র তাহলেই ভর্তি পরীক্ষার হলে পারা যাবে। প্র্যাকটিসের জন্য একটা চ্যাপ্টার সলভ করা মাত্র, ধরো তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়লা ঠিক আছে, কিন্তু এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে ভাইয়া? যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো, যত প্র্যাকটিস করবা তত ভালো। তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংকটাই আছে তুমি সেইটাই শেষ করো, আমাকে যদি বলো ভাই আমি কোন প্রশ্ন ব্যাংকটা সলভ করব, আমি তোমাকে আমাদের অনলাইনে একটু সময় দিতে বলবো। ডিএমসি ড্রিমার্স এর আমাদের প্রত্যেক একটা করে চ্যাপ্টার পড়বা, ওই চ্যাপ্টারের সকল এমসিকিউ সলভ করবা, সব এমসিকিউ। আমি তোমাকে আজকে এই যে 424 জন দেখছো, সবার সামনে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে গ্যারান্টি দিলাম, একদম গ্যারান্টি, সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে গ্যারান্টি দিলাম, তুমি যদি আমাদের প্রত্যেকটা একটা চ্যাপ্টার পড়া বইটা পড়ে তুমি যদি আমাদের ডিএমসি ড্রিমার্স অ্যাপের দেওয়া এমসিকিউ গুলা সলভ করো, ভাইয়া সাবস্ক্রাইব আমাদের অনেকজন, প্রতিদিনই অনেকজন করে সাবস্ক্রাইব করছে, প্রতিদিনই 10-20 জন করে সাবস্ক্রাইব করে, সবাই পড়ে না, শুধু সাবস্ক্রিপশনে নিয়েই রেখে দেয়। ডিএমসি ড্রিমার্স অ্যাপের একটু কষ্ট করে শুয়ে শুয়ে বসে বসে টয়লেটে বসে গাড়িতে বসে হাঁটাচলা করতে করতে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করে ফেলো। সলভ বলতে পরীক্ষা দেওয়া, যেটা পারলাম না সেটা বুকমার্ক করে রাখা, এবং যেটা পারলাম না সেটা বই থেকে দেখে নেওয়া। তুমি যদি সলভ করো, ওই যে পরীক্ষা হলে যাবা, আমি গ্যারান্টি দিলাম 90% চোখ বন্ধ করে কমন আসবে। বিগত বছর প্রশ্নগুলো দেখো, 10% প্রশ্ন আসছে যেটা কখনোই আমিও দেখিনি, আমার অ্যাপও দেখেনি, স্টুডেন্টও দেখেনি। 90% প্রশ্ন কমন আসবে, ডিরেক্ট হুবহু কমন আসবে, তোমার একদম হুবহু কমন আসবে, টপিক হুবহু কমন আসবে, যে এই টপিকটাই কিন্তু অ্যাপে ছিল। ধরো কোনটি ঋণ ভেক্টরের উদাহরণ, কোনটি ভেক্টর উদাহরণ নয়, হয়তোবা আমাদের অ্যাপে উত্তরটা দেওয়া আছে, ধরো ভুল ভেক্টর, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে হলো তোমার বাঁকা ভেক্টর। সো কিন্তু প্রশ্নটা, টপিকটা কিন্তু তোমার পুরোপুরি কভার হয়ে যাবে, প্র্যাকটিস করলেই শুধুমাত্র তুমি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবা, দ্যাট উইল বি এনাফ। কেউ যদি মনে করো যে প্র্যাকটিস করতে চাও, দ্যাট উইল বি দ্য বেস্ট, এইটাই করতে হবে, নট নেসেসারি। যেই বইটাই আছে, যেই প্রশ্ন ব্যাংকটাই আছে বাজারে, সেইটা থেকেই যে কোচিং এর প্রশ্ন ব্যাংক আছে তুমি সেইটাই সলভ করো, কোনো সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যেমন জেরিনের 500-র উপরে বুকমার্ক করা, যেগুলো বুকমার্ক করা সেগুলো পরবর্তীতে রিভাইজ করতে হবে, যেগুলো বুকমার্ক করা সেগুলো পরবর্তীতে রিভাইজ করে ফেলতে হবে। থ্যাংক ইউ জেরিন। ওকে, তাহলে প্রশ্ন কিভাবে সলভ করব আমরা কিন্তু সেইটা আলোচনা করে ফেললাম। এইবার আর কিভাবে খুকু চোখ খোলানো যায়, এইবার ডান। তাহলে কত মার্ক পেলে, কত মার্কস পেতে হবে চান্স পেতে, এটা তোমরা সবাই জানো। চান্স পেতে হলে কত মার্কস পেতে হবে, এই প্রশ্নের উত্তর জানে না এমন আশা করি এখানে কেউই নাই, সবাই তোমরা জানো যে কত মার্কস লাগে চান্স পেতে। চান্স পেতে সাধারণত 70+ মার্ক লাগে, লক্ষ্য থাকবে 70+ মার্ক পাওয়ার। আচ্ছা, শ্যামা বলেছে প্রশ্নগুলোর বেশিরভাগ প্রশ্নেরই ব্যাখ্যা দেওয়া আছে, অনেকগুলো প্রশ্নের ব্যাখ্যা নাই, সব প্রশ্নে তো আসলে ব্যাখ্যা দেওয়ার দরকার বা সুযোগ সুবিধা নাই, তারপর আমরা ব্যাখ্যাগুলো আপডেট করার চেষ্টা করছি। আচ্ছা, ইংরেজি টপিকগুলো বলেন ভাইয়া, প্রতিদিন কিভাবে পড়বে ইংরেজিটা? 70+ মার্ক লাগবে, তবে আবারও বলছি সবার লক্ষ্য হবে 95। কেউ যদি আসলে মেডিকেলে চান্স পেতে চাও ভাইয়া, প্রতিদিনের পরীক্ষায় লক্ষ্য থাকে 95 পাওয়া, তবে 70 ভর্তি পরীক্ষা 70 পাইলেই চান্স পাই যাবা, কিন্তু এই 70 পাওয়া 95 পাওয়ার মতোই কঠিন, কখনোই সহজ ছিল না। এত প্রতিযোগিতা, আমি চান্স পাবো তো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এত প্রতিযোগিতা, তুমি চান্স পাবা কিনা এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটাই কিন্তু আমি আজকে মাইন্ডসেট ঠিক করে নাও। এত যে পরীক্ষা শুধুই আমি চান্স পাবো কিনা, মনে রাখবা তোমার প্রতিযোগিতা একমাত্র তোমার সাথে, কারো সাথেই না। তোমার প্রতিযোগিতা আসলে তোমার সাথেই, তোমার পাশে যে বন্ধুটা বসে আছে ওর সাথে তোমার পরোক্ষ প্রতিযোগিতা, কিন্তু তোমার প্রত্যক্ষ প্রতিযোগিতা ভাইয়া তোমার নিজের সাথে। আমি যখনই চিন্তা করতাম যে 1 লক্ষ পরীক্ষা দিবে, 1 লক্ষ, এখান থেকে ঢাকা মেডিকেলে চান্স পাবে 200 জন,
আমি কি এত মেধাবী যে আমি এই 200 জনের মধ্যে চান্স পাবো? যখন এভাবে চিন্তা করতাম তখনই আমি চিন্তার মোড়টা পরবর্তীতে ঘুরিয়ে নিতাম যে ঠিক আছে 1 লক্ষ পরীক্ষা দিক আর 10 লক্ষ পরীক্ষা দিক, আমাকে তো ঢাকা মেডিকেল কলেজ চান্স পেতে হলে 85 মার্ক পেতে হবে। আমার লক্ষ্য হচ্ছে শুধু 85+ মার্ক পাওয়া, বাকিটা বাকিরা বুঝবে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, বাংলাদেশে এত মেধাবী স্টুডেন্ট নাই, বাংলাদেশে 200 জন মেধাবী স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় 85+ মার্ক পাবে। বাংলাদেশে কিন্তু 200 জনও নাই, এত বড় দেশ, 1 লক্ষ বাচ্চা, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় 85+ মার্ক পাবে না 200 জন। হাতে গোনা 10 জন 20 জন এই হাইয়েস্ট মার্কটা তুলতে পারে 30 জন। ভাইয়া তোমার লক্ষ্য যদি হয় 90 পাওয়া, তুমি যদি 90 জন পরিশ্রম করতে থাকো, তোমার বাকি 99,999 কথা ভাবারই দরকার নাই, তুমি চান্স পেয়ে বসে আছো। তোমার লক্ষ্য সেজন্য ডিএমসি হবে কিনা ডাজন্ট ম্যাটার, তোমার লক্ষ্য হবে 85+ নাম্বার মেডিকেল ভর্তি পরীক্ষায় তোলা, সেজন্য পরীক্ষা দিয়ে আসতে হবে 90 থেকে 95 পাওয়ার মতো। তুমি যদি এইটাই পাও, এটাই করো, ভাইয়া তোমার প্রতিযোগিতা আসলে তোমার সাথে। তুমি পাচ্ছ 60, তোমার সাথে কারোই প্রতিযোগিতা নেই, তুমি অলরেডি চান্সের বাইরে, তুমি অলরেডি চান্সের বাইরে। হ্যাঁ তুমি পাচ্ছ 70, তখন তোমার সাথে সবার প্রতিযোগিতা। যে 70.25 পাবে সে তোমার চেয়ে অনেক এগিয়ে যাবে, ঠিক আছে? যে 70.50 পাবে, মাত্র হাফ মার্ক বেশি, সে তোমার চেয়ে অনেক এগিয়ে যাবে ভর্তি পরীক্ষায়। দ্যাটস দ্য ট্রুথ। বাট কেন তুমি শুধুমাত্র 70 পাবা? লক্ষ্য রাখতে হবে 85 পাওয়ার। তোমার প্রতিযোগিতা তোমার সাথেই, তোমাকে লক্ষ্য রাখবে আজকে 70 পাইছি, কালকে 72 পাবো, পরের দিন 75 পাইতে হবে, তারপরের দিন 80 পাইতে হবে, তারপর থেকে প্রতিদিনই আমাকে 85 করে পাইতে হবে। পড়ালেখা হবে, এই যারা এইটা পাবে এরা হলে আসল পড়ালেখা করা স্টুডেন্ট, এরাই চান্স পাবে। বাকিগুলো আবারও বলতেছি, বাকিগুলো লজেন্স চুষতে চুষতে শুধু কান্না করবে ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন, এছাড়া আর কিছু হবে না। এটাই সত্য কথা। ডিএমসি ডিমার্স কিভাবে হেল্প করতে পারে তোমাকে? ঠিক আছে, এটা একজন প্রশ্ন করেছে আমাদের কোনো এমসিকিউ কোর্স আছে কিনা। শুধু এমসিকিউ প্রস্তুতি আছে, তুমি খুবই অল্প মূল্যে সাবস্ক্রাইব করতে পারবা, শুধু এমসিকিউ ব্যাংক সাবস্ক্রাইব করতে পারবা। আমরা একটা এক্সাম ব্যাচ খুলেছি, সেই এক্সাম ব্যাচে তুমি পরীক্ষা দিতে পারবা, যেটাতে লাইভ এক্সাম শুধুমাত্র তাদের নেওয়া হবে এবং সপ্তাহে একটা করে সলভ ক্লাস করা হবে, যেই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই লাইভ লাইভ এক্সাম ব্যাচে যে কি ঘটনা ঘটলো তোমার এক সপ্তাহে, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা কেন খারাপ করছো, এটা খুব গুরুত্বপূর্ণ। আর খুব গুরুত্বপূর্ণ হলো আমাদের অ্যাডমিশন ব্যাচ আছে, যে অ্যাডমিশন ব্যাচে এইটুকু বলতে পারি যে তুমি যদি ভালো পড়ালেখা করে না করে থাকো আর তোমার যদি লক্ষ্য হয় ঢাকা মেডিকেল বা মেডিকেলে পড়া, তাহলে এই ব্যাচটা তোমারই জন্য। আমরা কোনো মুখরোচক কথাবার্তা বলবো না, তবে আমরা এইটুকু বলতে পারি যে তোমার পড়ালেখা যেভাবে বইটা পড়া দরকার সেটা আমরা তোমাকে পুরোপুরি প্রস্তুত করে দিব। সো আমাদের এর মধ্যে দুটো ব্যাচ চলছে, একটা হলো অ্যাডমিশন ব্যাচ আর একটা হলো এক্সাম ব্যাচ। তুমি চাইলেই যারা ক্লাস করছো তারা জয়েন করতে পারো। এইটুকু বলতে পারি যে তোমার অ্যাসিস্টেড পড়ালেখায় আমরা তোমাকে সর্বোচ্চ সাহায্য করতে পারবো, সর্বোচ্চ সাহায্য করতে পারবো। এখানে আমাদের অনেকজন স্টুডেন্ট আছে, তাদের ফিডব্যাকও তোমরা ভবিষ্যতে নিতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন, আমরা ডান, শেষ করি, পরের টপিকে যাই। দাগানো লাইনগুলো কি যথেষ্ট হবে কিনা, এটা অতিরিক্ত বোনাস কোয়েশ্চেন। কালকে কয়েকজন আমরা পোস্ট করেছিলাম, ওইখানে বলেছিল ভাইয়া আপনারা যে আপনি যে লাইনগুলো দাগিয়ে দেন সেইগুলো যথেষ্ট কিনা। 100% যথেষ্ট। আমি শুধু এইটুকু বলবো যে 100% যথেষ্ট। দাগানো লাইন যথেষ্ট কিনা, 100% যথেষ্ট, এনাফ। আমরা যেগুলোকে স্টার দেই, 10 স্টার দেই, এগুলা টনটনা মুখস্থ করতে হবে, টলটলা। এমন না যে এগুলা পরীক্ষার হলে যায় মনে করবা, এইগুলা জাস্ট পরীক্ষা হলে দেখবা প্রশ্ন এবং ঘাটাঘাট ঝাড়ে দিবা, এমন হবে। এগুলো হবে টলটলা মুখস্থ, বারবার পড়ে পড়ে এগুলোকে হেফজ করতে হবে। টলটলা মুখস্থ মানে একদম টলটলা মুখস্থ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম একদম টলটলা মুখস্থ হতে হবে। দাগানো লাইন যথেষ্ট হবে, যেগুলো স্টার দিলাম এগুলো থেকেই প্রশ্ন আসবে, আবারও বলছি এগুলো থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। এইবার এইবারের প্রশ্ন হলো, এরপরে কি প্রশ্ন, এরপরে কি আমাদের ঠিক আছে, পরের প্রশ্ন আর যেতে পারছি না। ইয়েস, ঠিক আছে, ডান। আর পরের প্রশ্ন আছে হলো মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি কিভাবে ভার্সিটি প্রিপারেশনে নিজেকে এগিয়ে রাখবো। যারা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি, খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেলে খুবই রিস্কি চান্স পাওয়া, মাথা গরম হয়ে গেলে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আর চান্সটা পাবে না।
মাথা যদি কারো গরম হয়ে যায় সে কিন্তু আর ভর্তি পরীক্ষায় চান্স পায় না, তখন তাদের কিন্তু ভার্সিটি শেষ ভরসা থাকে। যারা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন করতে চাও তাদেরকে আমি পরামর্শ দিব যে মনে করো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তো কোনো সমস্যাই নাই, পদার্থ এবং রসায়নে তো কোনো সমস্যাই নাই। যেই চ্যাপ্টারটা তুমি মেডিকেলের জন্য পড়লা, ধরো তুমি গুণগত রসায়নে পড়লা, সাথে সাথে ওইটার ভার্সিটির বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে, প্লাস ম্যাথ পোর্শনটা করে ফেলতে হবে, ম্যাথ অংশটুকু একদম সাথে সাথে। সো ভার্সিটিতেও তো অনেক ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে তো জীববিজ্ঞান আছেই, সো জীববিজ্ঞানটা তোমার পড়া হয়েই যাচ্ছে এখানে। কিন্তু যখন তুমি পদার্থ চ্যাপ্টারটা মেডিকেলের জন্য পড়বা তখন সেটার ভার্সিটির প্রশ্ন এবং ভার্সিটির ম্যাথ সাথে সাথে করে ফেলতে হবে। রসায়নের যখন ভার্সিটি পড়বা ভার্সিটির প্রশ্ন ভার্সিটির ম্যাথ সেই দিনই করে ফেলতে হবে, অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আর আলাদা করে শুধুমাত্র উচ্চতর গণিত আলাদা করে সময় বের করতে হবে, আলাদা করে পড়তে হবে। তোমরা যদি বলো ভাই এটাকে আদৌ সম্ভব, 100তে 100 সম্ভব। আমি যে রুমে থাকতাম আমার রুমমেট ডাক্তার আসিফ, ও বর্তমানে ডাক্তার আসিফ আমার আমার দেখা জীবনের সেরা পরিশ্রমী স্টুডেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ও কিন্তু বুয়েটে 160তম হয়েছিল আর মেডিকেলে হয়েছিল 180তম। বুয়েটে 160তম আর মেডিকেলে 180তম। ও যেটা করতো সেটা হলো ওর বুয়েট ছিল প্রথম লক্ষ্য, সে রাত 12টা পর্যন্ত বুয়েটের জন্য পড়তো, রাত 12টা থেকে রাত 4টা পর্যন্ত সে মেডিকেলের জন্য পড়তো ওই চ্যাপ্টার গুলা, এবং তারপর ঘুমাইতো, ঘুমায় উঠে আবার ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তো। এইভাবে পড়ে কিন্তু দুই জায়গাতে খুব ভালো মতো চান্স পেয়েছে। মেইন কথা তো বইটা পড়া, সে কিন্তু এটা করেছে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। সো ম্যাথ আলাদা করে করতে হবে, ম্যাথের জন্য প্রত্যেক দিন আলাদা করে 2 ঘন্টা সময় বরাদ্দ দিতে হবে। এই সময় তুমি অন্য কিছু করবা না, 3 ঘন্টা সময় বরাদ্দ দিতে হবে, যে রাত 10টা থেকে 1টা এর আগেই আমি সব পড়া শেষ করব। ভাইয়া পড়তে চাইলে সবই করা সম্ভব, ডেডিকেশন থাকলে সবই করা সম্ভব, কতটুকু আছে সেটাই হলো কথা। আমাদের ডেডিকেশনটাই নাই, খুবই গুরুত্বপূর্ণ ডেডিকেশন। দ্যাট ইজ খুব প্রিসিয়াস থিং, খুব একটা সহজে পাওয়া যায় না। আমারই যে খুব থাকে সবসময় তা না। মেডি কোচিং চলাকালীন ম্যাথে কি পরিমাণ সময় দেওয়া উচিত আমি কিন্তু আলোচনা করলাম, ম্যাথে কি পরিমাণ সময় দেওয়া উচিত। আমি আবারও বলে দিচ্ছি যে ম্যাথে প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় দেওয়া উচিত, প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা। এটা এটা কিন্তু তোমাকে আলটিমেটলি সাহায্য করবে। মেডিকেলে 2 ঘন্টা কম দিলে কিছুই হবে না। তুমি এদিকে যদি 10 ঘন্টাও ঠিক মতো পড়ো ভাই, মোটামুটি পড়ে ফেলতে পারো 10 ঘন্টা, ও ভাই তুমি আইনস্টাইন হয়ে যাও ভাই। এখানে যাদেরকে বলতেছি এগুলোর বেশিরভাগই 3 ঘন্টাও ঠিক মতো পড়বে না। যারা ক্লাস করে বেশিরভাগ পড়া মধ্যে ঠিক 3 ঘন্টা ঠিক মতো পড়ে না। 10 ঘন্টা মানে তো ও অলরেডি মানে আকাশে উঠে গেছে। যারা 10 ঘন্টা পড়ে নিয়মিত ও আইনস্টাইন হয়ে যাবে। ম্যাথে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়া উচিত রেগুলার। ঠিক আছে, সো দিস ওয়াজ ইউর কোয়েশ্চেন। আমরা এখানে আর আমাদের স্লাইডে আর কোনো কোয়েশ্চেন নাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এবং তোমরা অবশ্যই ডিএমসি ড্রিমার্স এর কোর্সে ওয়েলকাম। তোমরা যারা ক্লাস করছো এইটুকু বলতে পারি যে তোমাদের লস তো হবেই না। এক্সাম ব্যাচ বলো, অ্যাডমিশন ব্যাচ বলো, দিস উইল বি ফ্যান্টাস্টিক ফর ইউ, দিস উইল বি দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। তুমি তোমার লাইফে এডুকেশনে তোমার শিক্ষার ক্ষেত্রে তোমার যতটুকু ইনভেস্টমেন্ট থাকবে, দিস উইল বি দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। আমাদের ডিএমসি ড্রিমার্স থেকে আমরা এইটুকু বলতে পারি, এর বেশি কিছু আমরা বলবো না। বাকিটা তোমরা আমাদের ভিডিও ক্লাস বা ক্লাস দেখে তোমরা সিদ্ধান্ত নিতে পারো। তো আবারও বলছি লাস্ট কথা, একদম সবার শেষ কথা, যে সাফল্য তারই হবে যে সাফল্যকে পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে, এবং সফল তারাই হয় যারা লেগে থাকে, লেগে থাকে শেষ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই লেগে থাকে, মজার বিষয় হলো শুরুটা করতে অনেকে দেরি করে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে, শুরু থেকে মার্ক কম আসুক, পড়তে থাকো লেগে থাকো, চান্স হয়ে যাবে। ঠিক আছে, ঢাকা মেডিকেল কলেজে আবারও বলছি মাত্র 200 জনের মধ্যে মাত্র 20 জন এরা হলো সুপার মেরিটোরিয়াস, এরা হলো ফ্যান্টাস্টিক। বাকি 180 জন আমার নিজের চোখে দেখা, দে আর নট ইভেন সুপার মেরিটোরিয়াস। প্রচন্ড মেধাবী না, কিন্তু প্রচন্ড পরিশ্রমী। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রচন্ড পরিশ্রমীর ঘরে ঢোকার চেষ্টা করো। প্রচন্ড পরিশ্রমী হওয়া ছাড়া ভাইয়া ভর্তি পরীক্ষার এই তরি তোমার পার হবে না। আমি আবারও বলছি, প্রচন্ড পরিশ্রমী হওয়া ছাড়া ভর্তি পরীক্ষার এই তরি তুমি পার করতে পারবা না, ইহা সম্ভব নয়।
এটা পারবেন না, আবারও বলছি সম্ভব না। তো দুঃখ হবে, কষ্ট হবে, 1 ঘন্টা 15 মিনিট ক্লাস নিলাম, অবশ্যই 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 কষ্ট হবে, কোনো সন্দেহ নাই। বাট দ্য ফ্যাক্ট ইজ, লেগে থাকলে যার লেগে থাকবে তারই হবে, প্রচন্ড পরিশ্রম হবে, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, কার কার মাথা গরম হয়ে গেছে? আমরা আজকের মতো প্রচুর আলোচনা করলাম। মেডিকেলে উচ্চতর গণিত লাগবে না। এইচএসসি 23 কোন দিন থেকে শুরু, ফ্রি এক্সাম কখন থেকে হবে? পরশুদিন থেকে ফ্রি এক্সাম হবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আজকের ক্লাস আমরা এখানে মুলতবি ঘোষণা করব। দেখো, বেশিরভাগ বাচ্চা কাচ্চার কথা কিন্তু ঠিক নাই, কারণ আমাদের এই ক্লাসটা করার কথা 1500 জনের, 1500 জন বেশি ফর্ম ফিল আপ করেছে, ক্লাস কিন্তু করলো 500 জন। তো যারা শুরুতেই মনে করো, যারা লাইনের বরখেলাপ, এরা কিন্তু, বললাম তো, সাফল্য কখনোই খুব একটা সস্তা জিনিস না, এতটা সস্তা জিনিস এটা কখনোই ছিল না, এবং এখনো এটা কিন্তু সস্তা জিনিস না। 1500 জন কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করেছে, তারা কিন্তু 1500 জনই কিন্তু চান্স পাবে না। সেকেন্ড টাইমার যারা ফার্স্ট বয় গার্ল মিলাতে 200 প্লাস হয়ে যায় ডিএমসিসি বুকিং, তাহলে আমরা কিভাবে চান্স পাবো? সব কলেজের ফার্স্ট বয় এবং সেকেন্ড গার্লরা চান্স পায় না, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ কলেজ আছে অসংখ্য, সবার ফার্স্ট সেকেন্ড বয়রা, প্রথম কথা হচ্ছে তারা সবাই যে ঢাকা মেডিকেলেই পড়তে চায় নট নেসেসারি, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে, অনেকে ভার্সিটি পড়তে চাইবে। সো তুমি কোথায় চান্স পাবে এটা ঠিক করতে পারো না, এটা বলা খুবই কঠিন। হ্যাঁ, সো ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, ওকে। এক্সাম ব্যাচের ফি হলো 1000 টাকা, 999 টাকা। আর যারা সেকেন্ড টাইমার ক্লাস করছো ভাইয়া, পড়ার গতি কমে গেছে কিনা জানি না, প্রথম কথা হচ্ছে ধৈর্য হারাবা না। তুমি একদম নতুন করে আগামী 7 দিন পর নতুন ভাবে শুরু করবা, যারা সেকেন্ড টাইমে ক্লাস করছো একদম নতুন ভাবে শুরু করবা, যা এতদিন পড়েছি তা আবার রিভাইজ করবো এই মর্মে। ঠিক আছে, তবে মনে রাখবা তুমি কিন্তু চান্স পাওয়ার জন্য অনেকটুকু যোগ্য, কারণ তুমি একটা জিনিস 4 থেকে 5 বার পড়েছো। তোমাকে এখন জাস্ট করতে হবে ভুলের পরিমাণটা কমায় আনতে হবে। যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিবা, ভুল কেন হলো, এটা ভুল হবে কেন, আমার ভুল হবে কেন, এই ভুলের পরিমাণ কমিয়ে আনতে হবে। সেই ভুলটা অ্যানালাইসিস করতে হবে যে আমার তো ভুল হওয়ার কথা না, কেন আমার ভুল হচ্ছে। তুমি কিন্তু ভাইয়া অলরেডি বইটা সম্পর্কে 2 বার, এক থেকে 2 বার তুমি জানো। তোমার কিন্তু ভাইয়া এখন প্র্যাকটিস করার সময় অনেক বেশি। তুমি এখন প্রশ্ন সলভ করবা, যেটা পারবা না সাথে সাথে বই খুলে দেখতে হবে, যেটা ভুল করবা সাথে সাথে সলভ করতে হবে যে কেন এটা ভুল করলাম, এবং এই ধরনের এমসিকিউ আর যাতে ভুল না করি। তো সেকেন্ড টাইমার যারা, তাদেরকে আমি বলবো পড়ালেখা তো করবাই, বাট তোমাদের পড়া এবং প্র্যাকটিসের পরিমাণটা হবে 50-50। একদম প্র্যাকটিসে ঠিক ততটাই সময় দিতে হবে যতটা পড়ায়, তাহলে তোমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠতে পারবা। আর যদি শুধুমাত্র পড়তেই থাকো, আনইম্পর্টেন্ট জিনিসপত্র পড়ে বস হইতে থাকো, খুব এক লাভ নেই। পরীক্ষার স্ট্র্যাটেজি তুমি যদি ধরতে না পারো, পরীক্ষায় কিন্তু ভুল কম করে আসাটাই হলো গুরুত্বপূর্ণ। কতগুলা সঠিক সহজ জিনিস ভুল করে না আসাটাই হলো আসল মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার আসল টোটকা। ঠিক আছে, সেকেন্ড টাইমারদের জন্য এইটাই হলো আমার আসল কথা। ভাইয়া ক্লাস কি সকালে না নতুন টাইম বানাবেন? আবরা লাবিব চৌধুরী, ক্লাস 2 টাইমই হবে, সকালে এবং বিকালে 2 টাইমই ডিএমসি ড্রিমার্স এর ক্লাস অনুষ্ঠিত হবে। সকালে বিকালে 2 টাইমই, 2 টাইম মানে দিনে 2 বেলা হবে তা না, তবে রুটিন পেয়ে যাবা, একটু সময় দাও। কাল পরশুর মধ্যে আমরা আমাদের রানিং ব্যাচ গুলোতে এবং ফ্রি এক্সাম ব্যাচের রুটিন দিয়ে দিব। আর পেইড ব্যাচের ক্লাস তো শুরুই হচ্ছে 27 তারিখে, ওরিয়েন্টেশন আছে সামনে। সো দ্যাটস ইট, আজকের মতো আমরা এখানে শেষ করব। মিষ্টি বেশি কপ চাইলে তেঁতুল নাকি যেন আছে, লেবু বেশি কপ চাইলে তিতা হয়ে যায়, আমি আর তিতা করতে চাচ্ছি না। তাসনিম, ফ্রি এক্সামের রুটিন এবং একাডেমিক এক্সামের রুটিন, দুটারই রুটিন ইনশাআল্লাহ কালকে সকালের মধ্যে পেয়ে যাবে, আজকে কালকের মধ্যেই পেয়ে যাবে, রুটিন তৈরি হচ্ছে। তো তাহলে আমরা দেখা হচ্ছে সবার সাথে লাইভ ক্লাসে, পরবর্তী লাইভ ক্লাসে। আমরা কিন্তু প্রতিদিন লাইভ ক্লাস নিব, এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে রেগুলার আপলোড হবে। ঠিক আছে, সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। আর একজন বলেছে ভাইয়া আমার ম্যাথ অপশনাল ছিল তাই ম্যাথ একদম আয়ত্তে নেই, আমি একদম ম্যাথ পারি না, আমার কাছে মনে হচ্ছে ম্যাথ যদি করতে যাই আমি ফুল ডেডিকেশন দিয়ে ম্যাথ স্কিপ করতে যাচ্ছি, বাংলা দাগাও ম্যাথের পরিবর্তে। হ্যাঁ, বাংলা দাগাও, ম্যাথ যদি একদম না পারো, জোর করার তো সুযোগ নাই, তুমি অবশ্যই অবশ্যই বাবু বাংলা দাগাও। ঠিক আছে, বাংলা দাগাও ম্যাথের পরিবর্তে, কিন্তু বাংলা যে দাগাবা, বাংলা কিন্তু পড়তে হবে। বাংলা অবশ্যই, বাংলা পড়ার টেকনিক তুমি অবশ্যই ইউটিউব ভিডিও থেকে দেখে নিবা, বাংলা কিভাবে পড়তে হবে, কোন বইটা পড়তে হবে, কোনো সমস্যা নেই। বাংলাতে কিন্তু সময় দিতে হবে, ওকে, কোনো সমস্যা নেই।
ওকে, সো তাহলে আজকের মতো শেষ করছি, সমাপ্তি বলেছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে সমাপ্তির নাম নিয়ে আমরা আজকের ভিডিও সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।